for 2 years. এরপর তো খুব ইম্পর্টেন্ট। She had a history of occasional pain, but not bleeding. Bleeding এর কোনো হিস্ট্রি নাই। And no pulsation found on examination. Examination করে তুমি কোনো pulsation পাও নাই। What is your provisional diagnosis? রোল নম্বর 1 আছে নাকি? হ্যালো, থার্ড ইয়ার রোল নম্বর 1 ছিল? থার্ড ইয়ার ও সিগমা সিগমা। সিগমা আছে লাইনে? জি স্যার। কি অবস্থা বলো? জি স্যার কুষ্টিয়া থেকে বলছো নাকি? না স্যার। বলো সিগমা, তোমার কি মনে হয় বলো? 21 ইয়ার্স খেয়াল করছো? জি স্যার। ওল্ড, এটা কি ফিমেল না মেল? ফিমেল। গুড। তারপরে কোন ম্যান্ডিবুলের কোন রিজনে বলো তো? মোলার প্রিমোলার গ্রামাস এরিয়া। পরিষ্কার রিজার কথা। এবং বেশি না 2 ইয়ার্স আছে, কিন্তু ব্লিডিং এর হিস্ট্রি নাই, মাঝে মাঝে পেইন। সেন্ট্রাল জ্যানসের কেমন? হ্যাঁ, এই সেন্ট্রাল জ্যানসের কেন এখন তুমি ট্রিটমেন্ট প্ল্যানটা দিতে পারবে। এখানে মাত্র দুটো কথা, ট্রিটমেন্ট প্ল্যান বলতে ডিপ কিউরেটিস অথবা ডিপেন্ডিং অন দ্য এক্সরে, যদি লোয়ার বডি ইনভলভ হয় আমরা সেগমেন্টাল ডিসিশন করতে পারি, এর বাইরে কোনো কথা নেই। এছাড়া অনেক সময় ম্যাডাম জিজ্ঞেস করে যে কনজারভেটিভ কিছু দিবা, ইন্ট্রালেশন অফ স্টেরয়েডস। সেকেন্ড প্রবলেম, এটা হচ্ছে রোল নম্বর 12 বলবে। রোল নম্বর 12 আসো। রোল নম্বর 12। ও আচ্ছা আচ্ছা, তোমরা ভুলে গেছো থার্ড ইয়ার রোল নম্বর, তাই না? 12 কে মনেই তো পড়তেছে না স্যার। সহস্র হাতে ও সহস্র কি লাইনে আছে? জি স্যার আছে আছে। আচ্ছা, বসতে পারো। এটা তুমি খেয়াল করো, বলো এ 30 years old man, আগে লিখে নাও। A 30 years old man came with an expansile swelling on the posterior mandible for 2 years. খেয়াল করো, 3 বছরের একটা লোক came with an expansile swelling on the posterior mandible for 2 years. এখন তোমার কিছু টিপস আছে। He had complaint of frequent bleeding and on examination there is bruit and pulsation. What is your professional diagnosis? বলো। Complaint of frequent bleeding. Complaint of frequent bleeding, and on examination you got bruit and pulsation. What is your professional diagnosis? And how? হেমাঞ্জিমা। and শুধু হেমাঞ্জিমা বললে হবে? তুমি তো ম্যান্ডিবল বলছো, তাহলে কি বলতে হবে? সেন্ট্রাল হেমাঞ্জিওমা। Yes, সেন্ট্রাল। বনে হলে সেন্ট্রাল, আর সফট টিস্যুতে হলে পেরিফেরাল। হ্যাঁ, তো এটা কোনটা? সেন্ট্রাল। হ্যাঁ, তো এই পরীক্ষার সময় এই ধরনের ভুল করলে তো। আচ্ছা, তারপরে বলো তুই প্রসিড করবা কিভাবে, এটা এখন বলতেছি না। এই দুটো লিখে রাখছো, মানে এই ধরনের প্রবলেম গুলো কাছাকাছি গঠন দেওয়া হবে। স্টেশন 6 এ আসো। স্টেশন 6 এ তোমাদের আগেই বলছি টিএমজে ডিসঅর্ডার এন্ড নিউরোলজিক্যাল ডিসঅর্ডার। আমি টিএমজে তোমাদের দুটো আমি পড়াইছি। আমি জাস্ট সেখানে কোশ্চেন গুলো একটু বলে দিচ্ছি তোমাদের কি ধরনের কোশ্চেন থাকে। আমি ডিটেলসে যাচ্ছি না, দু একটা পয়েন্টে যাবো ভাইবা কিভাবে অ্যান্সার করতে হয় তার জন্য। প্রথম কোশ্চেন, মনে করো একজন গেল, সিগমাই গেল, কমন টিএমজে ডিসঅর্ডার উঠলো, একটা সিম্পল কোশ্চেন। হয়তো তারপরে যে সাধারণত যেটা যায় সেটা কিন্তু আমরা আউট করে রাখি, ওই কোশ্চেন মানে ওই দিন রিপিট হয় না, ওই দিনে ওই কোশ্চেনটা রিপিট হবে না। তবে কিছু কোশ্চেনের প্রতি ফ্যাসিনেশন বেশি থাকার কারণে সেগুলো আমি 2-3টা কোশ্চেন দিয়ে রাখি, যাতে এটা আরো 2-1 উঠে, বাট বেশিরভাগই সিঙ্গেল টাইম। তাহলে প্রথম প্রশ্নটা কি বললাম? কমন টিএমজে ডিসঅর্ডার। তোমরা খুব জানো, এটা জাস্ট একটা লিস্ট। ইম্পর্টেন্ট অ্যানাটমি অফ টিএমজে তোমরা প্রথম ক্লাসে পড়াই দিচ্ছিলাম। এই অ্যানাটমি গুলো কি কি আছে, যেটা তোমরা ভুলে যাও। মিনিসকাসের নাম বলো না অনেক সময়, এটা বলবা। 3 নাম্বার কোশ্চেন আসতে পারে ডেফিনেশন
আর্টিকেল অংশ ওই যে 5টা বলে দেবা। আরেকটা কোশ্চেন আছে সেখানে, ডেফিনেশন এন্ড ইটিওলজি অফ টিসমাস। টিসমাস যদি ট্রিটমেন্ট জিজ্ঞেস করে সবসময় বলবো অ্যাকর্ডিং টু কজ, কারণ এর নির্দিষ্ট ট্রিটমেন্ট নাই, যে কারণে হয়েছে সেটা রিমুভ করবো। কারো আজকাল রাতের জন্য হয়েছে এইটি জিজ্ঞেস করে যে টিসমাসের মেইন কজ কি, পেরিকরোনাইটিস, লাল করে দিলে লিখে রাখবা, ট্রিটমেন্টের মেইন কজ পেরিকরোনাইটিস। তারপরে এখানে আছে অ্যাকুট ডিসলোকেশন দেয়া আছে, জাস্ট বলবা ট্রিটমেন্ট প্ল্যানটা কি করবা। অ্যানকাইলোসিস দেয়া আছে, অ্যানকাইলোসিস দিলে তোমাকে জিজ্ঞেস করবে এটা সার্জিক্যাল স্টেপ গুলো বলো, স্টেপ বলবা, ইট ইজ নট ডিটেলস, নট এক্সপ্লেনেশন, অনলি স্টেপ, জিয়ে দিব, ওপেন করবো, এইভাবে ইনসিশন দিব, যেভাবে আমি বলেছিলাম এভাবে বলবো। কোশ্চেনটা তোমাদেরকে যেটা দেওয়া হয় ইম্পর্টেন্ট তিন নম্বর মুখস্থ যে ফেস এটা আলাদা করেও আসে, এখানেও জিজ্ঞেস করে। তারপরে যদি ফেসিয়াল করা যায় ফেসিয়াল পলসি হতে পারে, এগুলো হচ্ছে লেট কমপ্লিকেশন। ইমিডিয়েট তো ব্লিডিং, আদার্স যেগুলো সেগুলো ভাইটাল স্ট্রেস ইনজুরি এগুলো। আর একটা আসে, খুবই আসে এমপিডিএস। এমপিডিএস এর যে 4টে জিনিস আলাদা করে জিজ্ঞেস করা হয়, কজ, ক্লিনিক্যাল ফিচার্স, ডায়াগনোসিস, ট্রিটমেন্ট, প্রত্যেকটা আলাদা করে জিজ্ঞেস করা অনেক সময়। আলাদা করে আরেকটা দেওয়া আছে আর্থ্রোসিনথেসিস, এমপিডিএস এর ট্রিটমেন্ট, কিন্তু শুধু এটা উঠতে পারে পরিষ্কার করে, এটা যে কারেক্টিভ থেরাপি অফ এমপিডিএস দিয়ে ডিটেলস বলে দেবো। যে এখানে মেইন এম কি বলতো, এটি জিজ্ঞেস করে যে অনেক সময় কম থাকে তো বলে যে মেইন এম কি। এম তো তোমাদের লিখে দিছিলাম, তারপর আবার আমি রিপিট করি, লেভেজ এন্ড লাইসিস। আর্থ্রোসিনথেসিস মানে এটা এত জোরে ফোর্সে এটা স্যালাইনেশন করা হয় যে ওখানে ছোট ছোট যে ফাইব্রাস ব্যান্ড গুলো থাকে এগুলো লাইসিস হয়ে ওয়াশ আউট হয়ে যায়, এই জন্য বলা হয় লেভেজ এন্ড লাইসিস। এইগুলো মোটামুটি টিএমজি ডিসঅর্ডার থেকে আসে। এই বক্সে আরেকটা প্রশ্ন থাকে, আর এক গ্রুপের প্রশ্ন, সেটা হচ্ছে নিউরোলজিক্যাল ডিসঅর্ডার্স। যার যেটা ওঠে সেটা বলতে হবে। হয়তো আর একজন তার নিউরোলজিক্যাল ডিসঅর্ডার্স এর নাম জানতেছিল, যে হঠাৎ তার কমন ডিসঅর্ডার ওরোফেশিয়াল ডিসঅর্ডার, সে তখন ওই লিস্টটা বলে দেবে। তোমরা প্রথমেই বলবে ইডিওপ্যাথি, দুটো বলা পরে তারপর বলবে ট্রমাটিক এন্ড আদার্স। যদি বলে ইনফেক্টিভ একটা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার বলো তো বলবে হারভিস, এটা কিন্তু নার্ভকে অ্যাফেক্ট করে, ট্রাইজেমিনাল নার্ভকে অ্যাফেক্ট করে, হারভিস জোস্টার। ইয়েস, এই জন্য এটা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার। তাহলে আপনারা 3টে হেডলাইন পেলাম, ইডিওপ্যাথিক, ট্রমাটিক এন্ড ইনফেক্টিভ। বেস পাশে উঠতে পারে, এটা আমি ডিটেল যাচ্ছি না, জাস্ট প্রশ্ন বললাম। ডোজ শিডিউল অফ স্টেরয়েডস ইন বেলস পলসি, ভেরি মাচ ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমাদের বলে দিয়েছিলাম যেটা তোমার কিভাবে ট্যাপারিং করে দেবা, ডোজ শিডিউল অফ স্টেরয়েডস। তাছাড়া এখানে আসে ট্রাইজেমিনাল নিউরোলজিয়া, ঠিক এইভাবে উঠবে, জাস্ট ট্রাইজেমিনাল নিউরোলজিয়া তুলেই ক্লিনিক্যাল ফিচার বলা শুরু করে দেবা। আবার আরেকজন দেখা হলো ট্রাইজেমিনাল উঠলো, একটু ভিন্ন ভাবে উঠলো কোশ্চেনটা, কিভাবে উঠলো, পেইন ক্যারেক্টার ইন ট্রাইজেমিনাল নিউরোলজিয়া। তখন পেনটা বলবে এটা সিভিয়ার, ল্যান্সিলেটিং, ইলেকট্রিক শক লাইক, ট্রানজিয়েন্ট ডিউরেশন, হুইচ ইজ প্যারোক্সিজমাল ইন নেচার। এই প্যারোক্সিজমাল ইন নেচারটা জানতে চাও। প্যারোক্সিজম তোমরা জানো, এটা দুইটা জিনিসের কম্বিনেশন, ডিউরেশন এন্ড ইন্টারভ্যাল। সাধারণত তোমাদের খাতায় আছে, তবু আমি 1 মিনিটের জন্য বলি, খেয়াল করে শোনো। ট্রাইজেমিনাল নিউরোলজিয়াতে প্যারোক্সিজম পাওয়া যায়। Paroxysm means two things, duration and interval. Duration মানে initially the pain dured very few seconds and the interval is long gap. July মাসে পরে দেখা যাচ্ছে পরেরটা হচ্ছে আগস্ট মাসে, long gap. But as days go, দিন যত যেতে থাকে, time passed out, it reverse. রিভার্সটা কি, ডিউরেশন প্রলং হয়, ইন্টারভেল শর্ট হয়, এটাকেই বলা হয় প্যারোক্সিজম। এই ব্যাখ্যাটা ভাইবার সময় জিজ্ঞেস করে, বলে দিলাম। এছাড়া আসে ফেসিয়াল নার্ভের কোর্স বল, তোমাদের বলে দিচ্ছিলাম। এছাড়াও আসে ক্লাসিফাই অ্যান্ড এক্সপ্লেনেশন অফ ট্রমাটিক নার্ভ ইনজুরি। এই জিনিসটা কিন্তু তোমাকে একটু বলতে হবে, তোমাদের ক্লাসে বলে দিচ্ছিলাম
এজন্য মিস না হয়। মানে আমি জাস্ট একটু তোমাদের টিপস দিয়ে দিচ্ছি যে আসলে কিভাবে শুরু করবা। এই ক্ষেত্রে যে জিনিসটা বলবা সেটা হচ্ছে যে নার্ভ ইনজুরি যখন হয় আমাদের ক্লাসিফিকেশনে স্যাডন্স অ্যান্ড সান্ডারল্যান্ড দুইটা ক্ষেত্রেই আমাদের ইম্পর্টেন্ট, যেটা তোমাদের আমি কি বলছিলাম না, এটা জি স্যার। মনে পড়ে কারোর? জি স্যার, ওই যে হ্যাঁ নিউরোপ্লেক্সিয়া, হ্যাঁ, এক্সোনোমেটোসিস। ইয়েস ইয়েস, এইটাই মনে পড়ছে। তার মানে তোমাকে যখন বলবা যে এটা স্যাডন্স, এটাই বেশি চলে। তিনটা যেটা আবার জিজ্ঞেস করে যে স্যাডন্স ক্লাসিফিকেশনটা কোনটা বলো, বলো তিনটা: নিউরোপ্লাক্সিয়া, এক্সোনোমেটোসিস এন্ড এক্সোনোমেটোসিস, নিউরোটোক্সিস। গুড। আর যদি বলে সান্ডারল্যান্ড, বলো পাঁচটা: 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 4 ডিগ্রি, 5 ডিগ্রি। ইয়েস, 5 ডিগ্রি। কিন্তু এর ভিতরে বলো যে ভাগ করো তো, আমি তোমাদের সহজ ভাবে বলে দিচ্ছি। নিউরোপ্লাক্সিয়া যদি হয় 1 ডিগ্রি, ইয়েস। Axonotmesis vary from 2 to 4 degrees. 2 to 4 degrees. Yes. And neurotomesis 5 degrees. নেক্সট যে কোশ্চেন জিজ্ঞেস করে যে এই যে ডিগ্রি গুলো ভাগ করার জন্য কিছু প্যারামিটার আছে, প্যারামিটার গুলো বলো তো। প্যারামিটার তোমরা জানো, তবু তোমাদের রিমাইন্ডের জন্য আমি 1 সেকেন্ডের জন্য বলে দিচ্ছি। প্রথম প্যারামিটার আছে নার্ভ শীত। আমি উদাহরণ দিই, বলবা নার্ভ শীত, বলবা ইন কেস অফ নিউরোপ্লাক্সিয়া ইট ইজ ইনট্যাক্ট, axonotmesis also intact, but neurotomesis interrupted, মানে কেটে যায়। সেখানে আরেকটা আছে মনে করে একজন, এটা নিউরোপ্লাক্সিয়া ইনট্যাক্ট থাকে, বাট বাকি দুটাই ইন্টারাপ্টেড। দ্যাট ইজ axonotmesis এবং নিউরোটোমেসিসটা কেটে যায়। ওয়ালেরিয়ান ডিজেনারেশন কোথায় হয়, বলবা প্রথমটাই, দ্যাট ইজ নিউরোপ্লাক্সিয়ায় নান, ওয়ালেরিয়ান ডিজেনারেশন হয় না। নার্ভটা ওয়ালেরিয়ান ডিজেনারেশনের নার্ভটা শুকায় যায় কিনা, না। বাট axonotmesis এবং নিউরোটোমেসিসের ক্ষেত্রে শুকায় যায়। তবে পার্থক্যটা কি, ইন কেস অফ axonotmesis এটি জিজ্ঞেস করে পার্থক্যটা কি, ইট ইজ পার্সিয়াল, মানে কমপ্লিটলি শুকায় না, পার্ট। আর নিউরোটোমেসিসে কমপ্লিটলি ড্রাই আউট হয়ে যায়, ওয়াশ আউট হয়ে যায়। আর একটা জিজ্ঞেস করে যে কন্ডাকশন ফেলিওর, নার্ভের মাধ্যমে কি হয়, আমাদের ইম্পালসটা কন্ডাক্ট করে না, এই কন্ডাকশন ফেলিওরটা কেমন হবে, বলতে হবে যে ম্যাডাম বা স্যার ইন 3 কেসেস কন্ডাকশন ফেল। পার্থক্যটা কি, নিউরোটোমেসিস ট্রানজিয়েন্ট, অল্প সময়ের জন্য, মিনিট আওয়ার, অল্প সময়ের জন্য। axonotmesis এটা প্রলং বাট উইল রিটার্ন, বাট নিউরোটোমেসিসে পার্মানেন্ট, রিটার্ন করবে না। এইগুলো মেনলি জানতে চাই। দিস ইজ কল্ড ইনজুরি, নার্ভ ইনজুরির কারণে যেটা নার্ভ ট্রমা হয়। এই জিনিসটা তোমরা স্পেশালি বলে দিলাম, কারণ এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এই ইনজুরি অফ দ্য নার্ভটা তোমরা অনেক সময় ভুলে যাও, এই জন্য আলাদা করে এটা বলে দিলাম। এটা কিন্তু পরীক্ষায় কারো না কারো উঠবে। এছাড়া উঠবে ওই যে বললাম ফ্রেই সিনড্রোম, এটা কারো উঠতে পারে। গেলে যেটা হয় সেটাকেই বলে ফ্রেই সিনড্রোম। এখন আসো স্টেশন নাম্বার 7। তোমরা জানো স্টেশন নাম্বার 7 আমি বুঝলাম মনে হয় 3টা পয়েন্ট থাকে, 3টা। একটা আছে ডিজিজ অফ দ্য ম্যাক্সিলারি অ্যান্ট্রাম, আর একটা আমরা কি রিকনস্ট্রাকশন, আর একটা অফ দ্য হসপিটালাইজড পেশেন্ট। এখানে আমি জাস্ট তোমাদের সংক্ষেপ কি কি কোশ্চেন থাকে সেটার একটা আউটলাইন বলে দিচ্ছি। আউটলাইন বলে দিচ্ছি মানে এগুলোই থাকে আসলে। জাস্ট হ্যাঁ ঠিক আছে। স্টেশন নাম্বার 7 তোমাদের থাকে হইতেছে ডিজিজ অফ দ্য ম্যাক্সিলারি অ্যান্ট্রাম। এটা কি, ডিজিজ অফ দ্য ম্যাক্সিলারি অ্যান্ট্রামের ক্ষেত্রে প্রথম যে কোশ্চেনটা তুমি মনে করো, এই কোশ্চেন কিন্তু এক্সট্রাকশনেও থাকে, এখানেও দেওয়া আছে। সেটা কি, অ্যাক্সিডেন্টাল ওপেনিং অফ ম্যাক্সিলারি অ্যান্ট্রাম। এই কোশ্চেনটা কিন্তু এখানে দেয়া আছে। এছাড়া দেয়া আছে কি, কার্ল-ডোয়েল ল্যাক অপারেশন, দেয়া আছে ওরোয়েন্টাল ফিস্টুলা। আমি এখান থেকে 2-1টা একটু আলোচনা করবো, এই কোর্সগুলো বলে আলোচনা করবো। এখান থেকে দেয়া আছে অ্যাকুট ম্যাক্সিলারি সাইনোসাইটিস, দেয়া আছে ওরোয়েন্টাল ফিস্টুলা।
এছাড়া দেয়া আছে কমন ডিজিজ অর ডিসঅর্ডার ইন ম্যাক্সিলারি এন্ট্রাম। ম্যাক্সিলারি এন্ট্রাম সম্বন্ধে মোটামুটি এই পয়েন্টগুলো সেখানে দেয়া আছে। তা এখানে আমি তোমাদের দুটো জিনিস দুটো কথা বলবো। একটা আছে কার্ল-ডয়েল-লাক অপারেশন, একটা আছে অ্যাকুইট ম্যাক্সিলারি সাইনোসাইটিস আর ওরেন্টাল ফিস্টুলা একই জিনিস। তা আমি এখানে পয়েন্টটা ক্লিয়ার করে দিই যে ওরিয়েন্টাল ফিস্টুলা যাদের উঠবে তুমি শিওর থাকো ওরিয়েন্টাল ফিস্টুলা ট্রিটমেন্ট চাবে, এবং সেই ট্রিটমেন্টটাই এমনি যদি বলবা যেটা ক্রনিক কন্ডিশন আপার ফাস্টফুলা খুলতে যে হতে পারে বা যে কোনো ফ্র্যাকচারের কারণে হতে পারে, মোট কথা এখানে ক্রনিক একটা সাইনোসাইটিস হয়ে গেছে, যার কারণে ফিস্টুলা হয়ে গেছে। এখন ট্রিটমেন্টটা যখন বলবে তুমি ট্রিটমেন্টটাকে শিফট করে নিয়ে যাবা কোথায়, কার্ল-ডয়েল-লাক অপারেশনে তুমি ট্রিটমেন্টটাকে শিফট করে নিয়ে যাবা। কার্ল-ডয়েল-লাক অপারেশন আলটিমেট ট্রিটমেন্ট কার্ল-ডয়েল-লাক অপারেশন। তখন তোমার কার্ল-ডয়েল-লাক অপারেশনের স্টেপটা জানতে চাই। তোমরা তীর চিহ্ন দিয়ে যা সংক্ষেপে, আমি সংক্ষেপে বলছি ভাইবার মতো করে, তোমরা জাস্ট অ্যারো চিহ্ন দিয়ে লিখতে পারো কার্ল-ডয়েল অপারেশন সাধারণত কি কি বলতে হয়। প্রথমেই যে জিনিসটা তোমাকে এখানে জিজ্ঞেস করবে যে কার্ল-ডয়েল-লাক অপারেশনের ইন্ডিকেশন, এটা তীর চিহ্ন না, এটা তুমি আগে শুনে নাও ইন্ডিকেশনটা কি। কার্ল-ডয়েল-লাক অপারেশনের ইনার রিজন দ্য ইন্ডিকেশন ইজ ওরিয়েন্টাল ফিস্টুলা। আদার ইন্ডিকেশন কি অবশ্যই জিজ্ঞেস করবে, any tumor or cyst in the maxillary antrum or any foreign body within the maxillary antrum। এই তিনটা বললে ম্যাডামটা শতভাগ স্যাটিসফাইড হবে। তাহলে ইন্ডিকেশন অফ কার্ল-ডয়েল-লাক অপারেশন এই তিনটা। এখন বলবে স্টেপ গুলো বলো তো। তুমি প্রথমে বলবা যে জিএ ইজ প্রেফার, লোকাল না, জেনারেল অ্যানেস্থেসিয়া করবো। কার্ল-ডয়েল-লাক অপারেশন আমাদের চয়েস জেনারেল অ্যানেস্থেসিয়া। তারপর এরপরে পয়েন্ট কি, সাইট অফ ইনসিশন। যদিও ফার্স্ট মোলার রিজন থেকে এটা হতে পারে, বাট ইনসিশন দিতে হবে ক্যানাইন কমিউনিসে বা ক্যানাইন পোসাতে, এটা কখনোই ভুলবা না। তাহলে ক্যানাইন রিজনে আমরা ইনসিশন দিব। তারপরে প্রশ্ন, ইনসিশনের ডিজাইনটা কেমন কেমন হবে, ইউ শেপ, ইউজুয়ালি ইউ শেপ। নেক্সট কোশ্চেন জিজ্ঞেস করবে যে এর ওপেনিংটা কতটুকু হওয়া উচিত। একটা ফিঙ্গার জন্য ইজিলি যেতে পারে, স্পেশালি 4 ফিঙ্গার শুড বি ইজিলি গন উইদিন দ্য এন্ট্রাম। এতটুকু ডায়ামিটার জন্য ওপেনিং এর হয়। ওপেনিং শুড বি সাচ ডায়ামিটার দ্যাট at least surgeon's 4 finger should be easily gone within the antrum। এরপরটা কি, টোটাল লাইনিং শুড বি রিমুভ। এই একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, তোমার লাইনিংটার ক্ষেত্রে টোটাল আনতে হবে। এখানে যদি কেউ দেখে যেটা পার্সিয়ালি গেল কিনা, তারপরেও পার্সিয়ালি এটা যাওয়া যাবে না, টোটালি আমাদেরকে যেতে হবে। এর পরটা কি, এবার তোমরা জানো যে লাইনিং বেরোনোর পরে আমাদের ডেব্রাইভমেন্ট করতে হবে, আমি সেলাইন ওয়াশ করব, এবং অবশ্যই প্লেস, এটা যেটা একটা খালি জায়গা, যদি ওপেন করে আসো ইনফেকশন হয়ে যাবে। এই জন্য আয়োডিন সোকড গজ দিয়ে এটা প্যাক আপ করতে হবে, এবং এই গজের একটা টেল, একটা ফিতা ইনসিশন লাইন দিয়ে বের করে রাখতে হবে। আমি এটা ক্রমান্বয়ে it will be removed sequentially, but the cavity should not empty। এবং এটা ইনফেকশন না হওয়ার জন্য আমি অ্যান্টিবায়োটিক বা আদার যে কোনো সলিউশন বা পেস্ট দ্বারা এটাকে সোক করে নেব, এবং এটা গ্র্যাজুয়ালি রিমুভ করবো। সাধারণত ওভার 10 days আমরা এটা রিমুভ করে ফেলি। আমরা যত রিমুভ করবো হিলিং তত হতে থাকবে। দিস ইজ স্যার আবার প্লিজ আরেকবার পয়েন্টটা বুঝি না। হ্যাঁ আচ্ছা শোনো, you have removed the lining, so there is a cavity, this cavity is empty। যেখানে এমটি ক্যাভিটি থাকবে ব্যাকটেরিয়া হারবার করার চান্স থাকে। you have to fill up the cavity by which ribbon gauze। গজটা কেমন হবে, it should be soaked in iodine বা iodoform or any antibiotic solution। গজটাকে সোক করে আমরা গজটা দ্বারা কমপ্লিট প্যাক আপ করে দেবো অ্যান্ট্রামটাকে। এখন এই যে রিবন গজ, যেহেতু আমার এই রিবনের একটা অংশ আমরা যেখানে ইনসিশন দিছি, ইনসিশনের 1% বের করে দেবো, বাকিটুকু আমরা স্টিচ করে দেবো। ফলে কি হবে, এই গজটা তুমি আস্তে আস্তে টানো, তাহলে আস্তে চলে আসবে। তুমি একদিনে টানবে না, তুমি 3 দিন পরে 1/3 টেনে ফেলে দিবা। নেক্সট 3 ডে পরে একটা সাইড স্টিচ দিব, ওই পার্টটা একটু আরেকবার রিপোর্ট করেন স্যার, কেটে গেছে স্যার। তুমি খাতায় একটা লাইন দাও, ইনসিশন লাইন মনে করো, ইনসিশন লাইনের লেফট 1/3 তুমি ওপেন রাখবা, বাকি 2/3 স্টিচ করে দিবা।
আচ্ছা আচ্ছা এই জি যে স্যার লেফট বুঝতে যে পারছি। 1/3 ওপেন আছে, এই ওপেন দিয়ে গজের একটা মাথা বের হয়ে থাকবে। এভরিবডি ক্লিয়ার? Part of gauze will be seen. Hello? জি স্যার বুঝতে পারছি স্যার। Okay. How the sequence will be lit. After 3 days, 1/3 of the gauze will be moved. Remaining 2/3 will be there. After 7 days, half of the gauze will be removed. Remaining half will be there. After 10 days, total removal. In the meantime, healing will proceed. After 3 এটাকে days, বলা হয় yeah. sir, after Usually 3 10 days, to 14 days, total gauze will be removed. আচ্ছা আচ্ছা Then at the same time তুমি কি করবা? Nasal antrostomy for drainage. আমি তোমাদের বুঝাতে চাই যে নাক দিয়ে একটা টিউব বের করতে হয়, কিভাবে আমি তোমাদের বিষয় বলে দিচ্ছি। নেজাল অ্যান্টোস্টমি, তারপরে তুমি মেডিকেশন দেবা, অ্যান্টিবায়োটিক অ্যানালজেসিক অ্যান্ড ডিকনজেস্টেন্স অ্যান্ড অ্যান্টিহিস্টামিন এগুলো দিতে হয় যাতে ড্রাই থাকে, সিক্রেশন কম হয়। দিস ইজ দ্য সিকোয়েন্স অফ কার্ডিওভাস্কুলার অপারেশন। কার্ডিওভাস্কুলার অপারেশনের এই সিকোয়েন্সটা আমাদেরকে অবশ্যই মেনে করতে হবে। নেক্সট আসো, ইন্ডিকেশন বলো। স্যার মেডিকেশনটা স্যার বলছিলেন মেডিকেশন অ্যান্টিবায়োটিক, হ্যাঁ বলছি, অ্যান্টিবায়োটিক, অ্যানালজেসিক, ডিকনজেস্টেন্ট, ওই যে নাকে ড্রপ দেয় না, ডিকনজেস্টেন্স, এটা ওই যে সর্দি লাগলে নাকে ড্রপ দেয় সেটা ডিকনজেস্টেন্স, অ্যান্ড অ্যান্টিহিস্টামিন। Now clear? Sir, after 3 days, 1/3 of the gauze will be removed. Then after Yes. 7 days, sir, Half after of the. 7 days, Half. of the. Then after 10 days, full. 10 to 14 days, যেগুলো ডিপেন্ডিং অন সিচুয়েশন, উইল রিমুভ ফুল গজ। Yes, sir. শোনো, মানে একটু ডাইরেক্ট তো বলতে পারছিস না। আফটার 3 or 4 days তুমি 1/3 যে রিবন গজ, মনে করো মেয়েরা তো মাথায় ফিতা বাঁধো না, এটি তো রিবন, সুতরাং এই গজটা চ্যাপ্টা না, চিকন লম্বা। ক্লিয়ার, বুঝতে পারছো? এখন তুমি যখন 1/3 বের করে আনবা, বের করে ওটা তুমি সিজার দিয়ে কেটে ফেলবা, সে 1/3 ফেলে দেবে, দিয়ে ওই অংশটা থাকলো, তার মানে ভিতরে থাকলো 2/3। এই 2/3 এর পরে তুমি যখন এটা 7 days পার হবে, তুমি আবারও মোটামুটি 1/3 এর কাছাকাছি, মানে হাফের চেয়ে যেন কম থাকে, দেন ইউ কাট ইট। এখন তুমি as far as possible এটা 10 days ক্রস করাবো, তাহলে ইনফেকশন হবে না এবং হিলিংটা, I think I am clear, you also clear. Okay, and মেডিকেশন একটা ছেলে জিজ্ঞেস করছিল, মেডিকেশনের ব্যাপারটা তোমাকে অ্যান্টিবায়োটিক অ্যালার্জি দিতে হবে, এছাড়া নেজাল ডিকনজেস্টেন্ট, নাকের ড্রপ যেটা দিতে হয়, এছাড়া অ্যান্টিহিস্টামিন। অ্যান্টিহিস্টামিন দিলে সাধারণত এই রিজনে উপকার হয়, সিক্রেশন কমে যায়। এই 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 তিনটে তোমাকে ইউজ করতে হবে। তাহলে আশা করি তোমরা মানে ভাইবার জন্য যদি রিটেন না, তো ভাইবা যে এটি বলতে পারলে 10 এ 10 হয়ে যাবে, কারণ তুমি কোনো স্টেপ মিস করো নাই। কারণ তুমি বলছো কি, তুমি অ্যানেস্থেসিয়া টাইপ বলছো, তুমি সাইড বলছো, তুমি ইনসিশন বলছো, ডাইনিং এর কথা বলছো, তুমি ডেব্রাইডমেন্ট বলছো, তুমি প্লেসমেন্ট অফ রিবন গজ বলছো, সোকড উইথ অ্যান্টিসেপটিক সলিউশন, তারপরে তুমি এটা সিকোয়েন্সিয়াল রিমুভাল অফ দ্য গজ বলছো, তুমি নেজাল অ্যান্টোস্টমি বলছো, ড্রাগ বলছো, ফলো আপ, শেষ। এর বাইরে আর কত কথা তোমার ডিস্টার্ব করবে না। আচ্ছা, তো এই বাকি যে পয়েন্ট সবই তোমাদের জানা, এই যে এটা বলে দিলাম। এছাড়া অ্যাকুট ম্যাক্সিলারি সাইনোসাইটিস, এটা কেন যেন জিজ্ঞেস করে, এখানে তোমার যে পয়েন্টগুলো তোমরা মিস করো, আমি সেই পয়েন্টগুলো আগে বলছি, একটু ধৈর্য ধরো, এক সেকেন্ড। আচ্ছা, অ্যাকুট ম্যাক্সিলারি সাইনোসাইটিস এর ক্ষেত্রে ম্যানেজমেন্টটাই মেইনলি জিজ্ঞেস করে, কারণ এর ফিচার তোমরা জানো, পেইনফুল কন্ডিশন এবং এটা পুরো ব্লিডিং ইন্টারনাল, মানে সাইনাসের যে কোনো ইনফেকশনে ব্লিডিং একটা প্রশ্ন থাকে, এখানে ব্লিডিং বেশি একটা হয় না, মেইন সিম্পটমি পেইন। আমাদের এই জন্য যে পেইনটা দেখা যায়, সে মোলারটিতে ইন রিলেশন টু দ্যাট ম্যাক্সিলা, মোলারটিতে পেইন বলে, এবং বলে চাপ দিলে ভালো লাগে, কামড় দিলে, কারণ ওই সাইনাসে ব্যথা করে। সেম নার্ভ, পোস্টেরিয়র সুপিরিয়র অ্যালভিওলার নার্ভ
কিন্তু সাইনাসের সাপ্লাই দেয়। সেম না হওয়ার কারণে ইরিটেশন। এখন তুমি ট্রিটমেন্টটা জাস্ট আমি খুব সংক্ষিপ্ত বলছি, তোমরা আউটলাইন করে 1-2 পয়েন্ট লিখে নাও, কারণ এটা অত বেশি ইম্পর্টেন্ট না। কিন্তু ভাইবা তো যার ক্ষেত্রে উঠবে তার জন্য এটা শতভাগ ইম্পর্টেন্ট, কারণ নট চেঞ্জ ইউর কোর্স। এক কথা এখানে যেটা একদম প্রোটোকল, যেটা দিস পেশেন্ট নিড রেস্ট, কারণ এটা মুভমেন্টে সাইনাসের প্রেসার আপ ডাউন করে এবং বেশি রেসপিরেশন হয়, তাহলে সাইনাস বেশি অ্যাক্টিভ হয়। ওই জন্য রেস্ট, বেড রেস্ট বলো বা রেস্ট বলো, রেস্ট নিতে হবে। 2 নম্বর, any type of inflammation of the orificeal region, especially sinus, you need plenty of fluid or fruit juice. এটা plenty নিতে হবে। বেটার সাইট্রাস টাইপ ফুড মানে জুস। 3 নম্বর যেটা করতে হবে, স্টিম ভেপার করতে হবে। এটা কিন্তু অন্যভাবে কোনো আরাম পাওয়া যায় না। স্টিম ভেপার, এর সাথে তুমি বিভিন্ন জিনিস আদার কেমিক্যালস অনেক সময় কিছু মিলাই, এটা ইম্পর্টেন্ট না এই কথাটা বলা, কিন্তু ইম্পর্টেন্ট যে স্টিম ভেপার। 4 নম্বর যে পয়েন্ট, মেনটেন ওরাল হাইজিন, এটা খুবই ইম্পর্টেন্ট। সবসময় মুখে একটা বাজে গন্ধ লাগে, মেনটেন অফ ওরাল হাইজিন। এন্ড 5 নাম্বার মেডিকেশন। মেডিকেশনের যে 4টা আগে বলছি সেই 4টা আবারও বলবা, তার সাথে যেটা যোগ করবা মিউকুলাইটিক এজেন্ট। কিছু কিছু আছে ওই অনেক সময় নাকটা বন্ধ হয়ে শক্ত হয়ে থাকে, তখন ওই বাজারে মিউকুলাইটিক এজেন্ট পাওয়া যায়, এটা দিলে এই মিউকাসের ক্রাস্ট যেগুলা, স্টোন যেগুলা, এগুলো ভেঙে যায়। এটা বলা হয় মিউকুলাইটিক। বুঝতে পারছো? এটা আমি জাস্ট 1 মিনিটে আবার বলে দিই। বেড রেস্ট, plenty of fluid, তুমি এখানে আর কিছু বলবে না, কারণ তুমি আর বুঝতে পারছো। জায়গায় রাখছে, এই জন্য আমি ডিটেলস বলবো। এরপর আসো 7 নম্বর স্টেশনেই সেকেন্ড আর কি কোশ্চেন আছে, রিকনস্ট্রাকশন সার্জারি নিয়ে কোশ্চেন আছে। একজন গেল, আজাদ আছো নাকি অনলাইনে? আজাদ, তুমি ঢুকলো, তোমার উঠলো রিকনস্ট্রাকশন, হাউ স্যার রেসপন্ড করো। স্যার ফার্স্টে রিকনস্ট্রাকশনের ডেফিনিশন, ইন্ডিকেশন বলবা, ইন্ডিকেশন। সবসময় ইন্ডিকেশন বলা চেষ্টা করবে, যে রিকনস্ট্রাকশন ইজ ভেরি মাচ ইন্ডিকেটেড ইন ওএমএস, স্পেশালি আফটার রেডিক্যাল সার্জারি। এইটা বললে এখানে তোমার 6 হয়ে গেল, কারণ তোমার টাইম 1.5 মিনিট, 10টা কোশ্চেন 15 মিনিট অ্যান্সার করতে হবে। আমরা 3 মিনিট এক্সট্রা দিই, 18 মিনিটের পরে আর বাকি না। ফলে তুমি যদি সঠিক কথাটা শুরু করো, রিকনস্ট্রাকশন সার্জারি উঠলো, রিকনস্ট্রাকশন ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার সার্জারি as we do a lot of radical surgery, like এইটা হচ্ছে আসল কথা, লাইক পার্শিয়াল ম্যান্ডিবল, হেমি ম্যান্ডিবুলেক্টমি, সেগমেন্টাল রিসেকশন। এই যে সুন্দর করে বলে দিলা, টাইম লাগলো মাত্র 30 সেকেন্ড, বাট ইউ উইল গেট 6 মার্কস। এতটুকু বলার পরে তোমাকে অবশ্যই জিজ্ঞেস করবে যে আমাদের এখানে রিকনস্ট্রাকশনটাকে কয়েকটা ভাগে ভাগ করা হয়, বলতো টাইপস গুলো। যেমন বলবো গ্রাফট, ইন দ্য ফর্ম অফ গ্রাফট, ইন দ্য ফর্ম অফ ফ্ল্যাপ, এন্ড ইন দ্য ফর্ম অফ মাইক্রোভাস্কুলার সার্জারি। মাইক্রোভাস্কুলার সার্জারিটা ডিটেইলস না বললে কিচ্ছু আসা যায় না। তোমরা আন্ডার গ্রাজুয়েট কেউ জিজ্ঞেস করলে আমি অফ করে দিই, কিন্তু তোমার টাইপে বলতে হবে। টাইপটা কি বললাম? গ্রাফট, ফ্ল্যাপ and microvascular surgery. Microvascular surgery সম্বন্ধে একটা কথা বলবো, it is mixed of graft and flaps. Advantage of graft and advantage of flap দুটি এক করে মাইক্রোভাস্কুলার সার্জারি করা হয়েছে। এই জন্য এটা আপগ্রেডেড পোস্ট গ্রাজুয়েশন করছে, তোমাদের জিজ্ঞেস করে বিব্রত করা হবে না। কিন্তু তোমাকে গ্রাফট এবং ফ্ল্যাপের যে জিনিসটা বলতে হবে সেই জিনিসটা তোমাকে আমি বলে দিচ্ছি। দেখা গেল রোল নম্বর 3 ঢুকলো, উঠলো কি জাস্ট একটা শব্দ পাবে, সে গ্রাফট। তুমি সঙ্গে সঙ্গে ডেফিনেশন দিবা যে গ্রাফট এ পিস অফ নন ভাইটাল টিস্যু হুইচ রিলাইজ ফর ইট সার্ভাইভাল অন দা রিসিপিয়েন্ট সাইড। যেখানে আমি এটা নিয়ে যাব সে সেই রিসিপিয়েন্ট সাইডের উপরে নির্ভর করে। তখন তোমাকে জিজ্ঞেস করবে টাইপস বলো, কঠিন প্রশ্ন না।
কারণ এই টপিক গুলো কঠিন, ফলে তোমার জন্য সহজ প্রশ্ন করা হবে। আর যে টপিক সহজ সেখানে তোমার জন্য কঠিন প্রশ্ন করা হবে। তোমার যখন রেডিকুলার সিস্ট উঠবে, তোমার মনে রাখতে হবে তোমাকে অনেক দূর পর্যন্ত যেতে হবে। তোমার আর একটা কোশ্চেন থেকে টাইম কাটাল করে এখানে জিজ্ঞেস করা হবে, কারণ ইট ইজ আন্ডার গ্রাজুয়েট। রেডিকুলার সিস্ট অ্যাবসলিউট আন্ডার গ্রাজুয়েট। এখানে তোমার কোলেস্ট্রল ক্রিস্টাল, ওই মানে কোলেস্ট্রল ক্লেফট ক্রিস্টালটা কোথা থেকে আসে, ব্লাড থেকে আসে, এটা একদম ডিটেলস জিজ্ঞেস করা হবে। বাট গ্রাফট এটা ধরেই নেওয়া হয় এটা পোস্ট গ্রাজুয়েট। তোমাকে শুধু নর্মসের জন্য রাখা হয়েছে। তুমি ডেফিনেশনটা জানো কিনা, টাইপসটা জানো কিনা, মিনিমাম কিছু ইন্ডিকেশন জানো কিনা, এর বাইরে কোনো কিছু জানো। ও এর বাইরে ফেট সংক্ষেপে আমি চারটি বলে দিই একটু দেখো, তোমাদের পড়াইছে মনে হয়। আমি যদি পড়াই নাই, আমি আমার তরফ থেকে দু একটা কথা বলি। যে গ্রাফের প্রথমে ডেফিনেশন, তোমাদের গ্রাফের ডেফিনেশন বলে দিলাম। টাইপটা কি বলবা, বলবা দুই ভাবে ভাগ করা যায়। ইট ক্যান বি ক্লাসিফাইড ইন টু ওয়েজ। ফার্স্ট ওয়েজটা কি, টেকিং টিস্যু। তুমি কোথা থেকে টিস্যু নিচ্ছ, স্কিন নিলে স্কিন গ্রাফট, কার্টিলেজ নিলে কার্টিলেজ গ্রাফট, বোন নিলে বোন গ্রাফট। ওকে। 2 নম্বর ডোনার, কে দিচ্ছে, আমারটা আমি দিচ্ছি অটোগ্রাফট, আমার যমজ ভাই আমাকে দিচ্ছে আইসোগ্রাফট। টুইন, এনি টুইন, ইট ইজ ভেরি মাচ আনইউজুয়াল বিকজ আইডেন্টিক্যাল টুইন ইজ ভেরি ভেরি রেয়ার। থার্ড যেটা খুব কমন, অ্যালো, মানুষ মানুষকে দিচ্ছে। সেম স্পেসিস ডিফারেন্ট ইন্ডিভিজুয়াল, ব্যাখ্যাটা চাই। সেম স্পেসিস, আমরা সবাই হোমোসেপিয়েন্স, ডিফারেন্ট ইন্ডিভিজুয়াল। করিম রহিমকে দিচ্ছে। আরেকটা আছে রেয়ারলি দেওয়া হয়, অ্যান্টিজেনেসিটি নষ্ট করে তারপর দিতে হয়, সেটার নাম বলা হয় কি জেনোগ্রাফট। ডিফারেন্ট স্পেসিস, বোভাইন বা পিগ, এদের কাছে আনতে গেলে ওই বোনটাকে ক্র্যাশ করে ওর অ্যান্টিজেনিক পার্টিকেলটাকে ডিস্ট্রয় করে পাউডার রাখা হয়, এটা বলা হয় জেনোগ্রাফট। এই ব্যাখ্যাটা তোমাদের বললাম, তোমাদের জিজ্ঞেস করবে না এটা, বাট বলার জন্য বললাম, জাস্ট টু সে। তাহলে এই গ্রাফ। আচ্ছা, ইন্ডিকেশন তোমরা জানো যে কোনো যদি লার্জ পোর্শন অফ স্কিন অর বোন লস করে ফর 3 পারপাসেস। গ্রাফটের পারপাস কি বললাম, 3 পারপাসেস। কেউ কি রেসপন্ড করতে পারবা? রোল নম্বর কেউ বলো তো, রোল নম্বর 5 বলো। কে স্বর্ণা ছিল না? স্বর্ণা কি আছে লাইনে? রোল নম্বর 5 আছে? নিশি বলো, নিশি আছো? হ্যালো, জি স্যার। হ্যাঁ দেরি করছি কেন, বলো। যদি মনে না থাকে তাও বলো যে মনে নাই স্যার, মনে আছে? ভুলে গেছি স্যার। আচ্ছা ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম, ভুলে দেওয়াটাই স্বাভাবিক। যে টাইম গেছে আমি তো তোমাদের ভুলে দেওয়ার মতো অবস্থা, যদি ভুলা উচিত না। Sir, healing, তাহলে healing. হিলিং, গুড, হিলিং। Then, First it is then healing. function, sir, aesthetic. Then function, then Or aesthetic। aesthetic. এই তো এটা সহজ কথা। আচ্ছা, আমি একটা রুল নম্বর 5 বললাম, ও কি ইন্টারনেটে যুক্ত নাই, ক্লাস করতেছে না? তাহলে হিলিং, ফাংশন, অ্যাস্থেটিক হয়ে গেল। নেক্সট জিজ্ঞেস করবো যে আমাদের এখানে দু একটা ক্লিনিক্যাল সিচুয়েশন নাম বলো। হয়তো বলবো যে পার্শিয়াল মেডিকেক্টমি, যেখানে বোন কেটে ফেলতে হয়, অথবা লার্জ গ্যাপ হয়ে গেছে মেলিগেন্সি কারণে। এরপর আসে ফেট। ফেট অনলি টু ফেট। সাকিব আছো? সাকিব রোল নম্বর 15 ছিল না? সাকিব, সাকিব আছো? জি স্যার। হ্যাঁ সাকিব বলো তো, এটা ফেট কি গ্রাফটের? Rejection দুইটা of, ফেট, Take or reject. ইয়েস, আর কিছু না, টেক অর রিজেক্ট। Or reject. এখানে দ্বিতীয় কোনো সুযোগ নাই, এটা শতভাগ নেবে, হয় শতভাগ রিজেক্ট করবে আর তার মানে শতভাগ টেক করবে। গুড। ফ্ল্যাফেও তাই। হয়তো এরপরে আরেকজন উঠলো, সরোয়ার গেল, তাকে জিজ্ঞেস করো যে ফ্ল্যাশ বলো, তুমি ফ্ল্যাশের সংজ্ঞাটা বলবা, ডেফিনেশন বলবা, নো প্রবলেম। দেন টাইপ বলবা, তোমাদের ফ্ল্যাশের টাইপ বলছিলাম, একটা হচ্ছে গিয়ে অ্যাক্সিয়াল প্যাটার্ন, আর একটা হচ্ছে র্যান্ডম প্যাটার্ন, আর অন্যভাবে করা যায় লোকাল নাকি ডিস্ট্যান্ট। আর লোকাল আর ডিস্ট্যান্টের ডিমার্কেশনটা কি বলতো? ডি গ্রুপে তো আসো, দিঘি আসো, সাজ্জাদ আসো? জি স্যার। সাজ্জাদ বলো, তুমি
একটা ফ্ল্যাপ এটা লোকাল না ডিস্ট্যান্ট, আমাদের রিজনে কোথার থেকে আনলে ডিস্ট্যান্ট হয় আর কোথার থেকে আনলে লোকাল হয় ইন ওএমএস? স্যার গলার নিচ থেকে। বলা ঠিক আছে, আকু বলো। লোয়ার পার্ট অফ দ্য ম্যান্ডিবল। জি স্যার। লোয়ার পার্ট অফ দ্য ম্যান্ডিবলের নিচ থেকে নিলে ডিস্ট্যান্ট। জি স্যার, ডিস্টেন্স। ইয়েস, আর ম্যান্ডিবুলের উপর থেকে, লোয়ার পার্ট অফ দ্য ম্যান্ডিবুলের উপর থেকে নিলে লোকাল। স্যার এই জন্য ফোরহেড ফ্ল্যাপ লোকাল, এই জন্য ফোরহেড ফ্ল্যাপ লোকাল, বাট স্ক্যাপুলার ফ্ল্যাপ ডিস্ট্যান্ট। আমাদের এখানে কমন যে ডিস্ট্যান্ট ফ্ল্যাপ দুটো নাম জিজ্ঞেস করে, খুব খুব জিজ্ঞেস করে তোমাদের। একটা আছে ডিপি ফ্ল্যাপ, আরেকটা আছে পিএম ফ্ল্যাপ। ডিপি মানে ডেল্টোপেক্টরলিস, ইট ইজ নন মাস্কুলার ফ্ল্যাপ, মানে শুধু স্কিন দেওয়া হয়। আর যখন এই একই ফ্ল্যাপের সাথে মাসেল নেওয়া হয় তখন নাম হয় পিএম ফ্ল্যাপ, পেক্টোরালিস মেজর মাসেল নেওয়া হয়। এই ঠিক জিজ্ঞেস করে। আচ্ছা, তাহলে এই ফ্ল্যাপ গেল, এরও ফেট একই, টেক অ্যান্ড রিজেক্ট, এর বাইরে কিছু নাই। আচ্ছা, তাহলে এই পয়েন্ট গুলো বলে, কারণ নেক্সট কোশ্চেন আসবে উঠতে পারে ফ্ল্যাপস ইউজড ইন ওএমএস, এই জন্য এই কথা বললাম। তখন তোমরা ভাগ করে বলবা দিজ আর লোকাল ফ্ল্যাপস, কারণ টাং ফ্ল্যাপ, ফোরহেড ফ্ল্যাপ, টেম্পোরালিজ মাসেল, এটা বারবার জিজ্ঞেস করে, আপনি কমনলি নিই টেম্পোরালিজ মাসেল ফ্ল্যাপস, এগুলো সব লোকাল ফ্ল্যাপ। আর ডিস্ট্যান্ট ফ্ল্যাপ তোমাকে তো বললাম যে ডিপি ফ্ল্যাপ, পিএম ফ্ল্যাপ, এই দুটো বলতে পারলে শতভাগ কারেক্ট। আচ্ছা, পোস্টারনাল গ্রাফ তোমাদের পাইছিলাম টিএম জয়েন্ট পড়ানোর সময়। তাহলে এগুলো সবই আসে। লাস্ট যে চ্যাপ্টারটা এখানে আসে সেটা আছে কেয়ার অফ দ্য হসপিটালাইজড পেশেন্ট। এখানে মাত্র 5টা-6টা কোশ্চেন আছে, কিন্তু যে কারো পড়তে পারে, যে কারো পড়তে পারে। একজন হয়তো রোল নম্বর 61 ঢুকলো, তার পড়লো ডিফাইন অ্যান্ড ক্লাসিফাই বায়োপসি। তোমরা ডেফিনেশন জানো, তাই আমি তোমাদের কিওয়ার্ড দিয়ে বুঝাচ্ছি। আমি যখন পরীক্ষায় আসছিল, রিটেনে আসছিল, এবং বায়োপসি ক্লাসের জন্য বলছিলাম 2 ধরনের করে বলবা, যেটা অপারেশন রিলেটেড একটা আছে, আর একটা তোমার নিডল রিলেটেড, তুমি কিভাবে নেবা সার্জারি, এভাবে বলে দেবা। আরেকবার এফএনএসি, কোশ্চেনটা ডিফাইন অ্যান্ড ক্লাসিফাই বায়োপসি। আচ্ছা। সেকেন্ড কোশ্চেন এখানে আসে এফএনএসি, শুধু এটুকু। এটা কোনো সমস্যা বলে দেবো যে এফএনসি মিনস ফাইন নিডিল অ্যাসপিরেশন সাইটোলজি, commonly done in glandular structure like lymph node, thyroid, breast, এগুলোতে সাধারণত এফএনএসি করা হয়। আমাদের জন্য লিম্ফ নোড টাইমে সার্জিক্যাল বায়োপসি উঠতে পারে, কারণ সঙ্গে সঙ্গে বলবো 3 টাইপস: অপারেটিভ or incisional, পার-অপারেটিভ or frozen section, পোস্ট-অপারেটিভ or excisional। ফ্রোজেন সেকশন বায়োপসি কেন জন্য ম্যাডামের খুব প্রিয়, ইন্ডিকেশনটা বহুদিন বলছিলাম, আবারও বলি। ডিউরিং অপারেশন, any hesitation in margin clearance of malignancy, any hesitation in margin clearance of malignancy, বলে ওই মার্জিন থেকে যখন তখন টিস্যু নিয়ে যখন তখন পাঠালে, যখন তখন ওভার টেলিফোন রিপোর্ট দিয়ে দেবে। এই যখন তখন হওয়ার জন্য, নাও অ্যান্ড দেন, ইনস্ট্যান্টলি হওয়ার জন্য যে কাজটা করা যাবে না, সেটা টিস্যু ফিক্স করা যাবে না, টিস্যুটাকে ইনট্যাক্ট পাঠাইতে হবে। ফিক্স করলেই 24 ঘন্টা পরে করা যাবে। এখানে টিস্যু ফিক্সেশন করা হয় না, টিস্যুটাকে নর্মাল স্যালাইনে ইমার্স করে পাঠাই দেওয়া হয়। এখানে আর একটা কোশ্চেন আসে, প্রিন্সিপালস অফ ইনসিশনাল বায়োপসি, সবার জানা আছে, এটা 8-10টা পয়েন্ট আছে, 2-3টা বললে। স্যার প্রিন্সিপালস অফ ইনসিশনাল বায়োপসি। স্যার ফ্রোজেন সেকশন বায়োপসিটাকে স্যার, হ্যালো, হ্যাঁ বলো। এটা কি স্যার ফিক্স করব না? না, ফিক্স করে তো 48 ঘন্টা রোগী শুয়ে থাকবে অজ্ঞান হয়ে। স্যার Fix বুঝি করা যাবে। না, মানে ওই যে টিস্যুটা নিব স্যার, ওটা কিভাবে নিয়ে যেতে টিস্যুটা হবে? নর্মাল স্যালাইনে পাঠাই দিতে হবে, অথবা পেশেন্টের ওন ব্লাডে শক করে পাঠাতে হবে, যখন তখন। টিস্যু ফিক্স করা যাবে না। টিস্যু ফিক্সেশন করলেই যেটা হয় সেটা কি, এটা আবার ডিব্লকিং করে আবার নন ফিক্স করতে হয়। এই জন্য ওই বায়োপসি রিপোর্ট আসে 48 ঘন্টা পরে, এই ফিক্স টিস্যু ঠিক করার জন্য। তুমি তো ইনস্ট্যান্ট চাচ্ছ, পার অপারেটিভ তো, ওকে তাহলে স্যার। পেশেন্টের ব্লাড অথবা যে কোনো একটা আইসোলেটিক স্যালাইন সলিউশনে এটা পাঠাই দিতে হবে, খুব কুইকলি চলে যাবে। এবং যেখানে ফ্যাসিলিটি নাই সেখানে তো হবে না। তুমি এখন করতেছো পঞ্চগড়ে, এটা হবে না তো। ঢাকায় দেয় কয়েক জায়গায় হয় মাত্র। আমাদের ঢাকা ডেন্টাল কলেজ কোথায় পাঠাই? সিএমইসি পাঠাই।
এখন তো সিএমসি হয় আমার আশপাশে ইনস্ট্যান্টলি পাঠায়, ওরা ওখান থেকে ফোন করে বলে দেয় যে আপনি যে যেটা পাঠাইছেন এর মার্জিন এবং মার্ক করে দেওয়া হয় টিস্যু চারদিকে এ বিসিডি করে দেওয়া হয়, বলে দেয় যে বিসিডি ক্লিয়ার, এ মার্জিনে আপনার ম্যালিগন্যান্ট টিস্যু রয়ে গেছে। ওই একই এ পেশেন্টের শরীরে যেখানে নেওয়া আছে সেখানেও এ মার্ক করা থাকে, তখন সেখানে সার্জন একটু এক্সটেনশন করবে। তাহলে এইটা গেল স্টেশন 7। তাহলে স্টেশন কোশ্চেনগুলো একটু বুঝতে পারছো তো? একটু জি স্যার। মানে তিনটে সাবজেক্ট কিন্তু কোশ্চেন কিন্তু খুব বেশি না। কোরোনাল ফিস্টুলা, কার্ডিয়াল অপারেশন, অ্যাক্সিডেন্টাল অপেনিং, রিকনস্ট্রাকশন, ডেফিনিশন অফ গ্রাফট, ডেফিনিশন অফ ফ্ল্যাপ ইউজড ইন ওএমএস, তারপরে বোন গ্রাফট আর স্কিন গ্রাফট, কস্টোকন্ড্রাল গ্রাফট, তারপরে তোমার বায়োপসি ক্লাসিফিকেশন, এফএনএসি, সার্জিক্যাল বায়োপসি, এই যেগুলাই তো মেইনলি আসে আর কি। এখন আসো স্টেশন 8। স্টেশন 8 এ দুইটা জিনিস আছে। একটা জিনিস তোমাদের খুবই আনটাচ আছে, ওটা নিয়ে একটু আমার 10 মিনিট বেশি বলবো, আর তোমরা ভালোভাবে পড়াইছো। আর যে এখন মনে পড়লো তো বললাম আর কি, এটা পড়াইছে তারই না, ভাই বা করে জিজ্ঞেস করে যে কোন টপিক কে পড়াইছে, এইটা টেস্ট করে যে ক্লাস করছো কিনা জন্য। এখন অনেকে যেটা জিজ্ঞেস করে বলে আমি পড়াইছি, আমি তো সব পড়াই না, আমি তোমাদের ক্লিনিক্যাল ক্লাসে পড়াইছি, বাট সেটা তো আর জিজ্ঞেস করে না। তোমাদের লেকচার ক্লাসের যে রুটিন, এই রুটিনে এটা কে পড়াইছে, এই যেমন সফট টিস্যু ইনফেকশন কে পড়াইছে, তোমাকে বলতে হবে তারিন ম্যাডাম পড়াইছে। এটা কখন জিজ্ঞেস করে? এটা জিজ্ঞেস করে যখন কোনো কারণে তোমাকে ম্যাডাম চিনতে পারতেছে না বা সন্দেহ হচ্ছে যে ক্লাস করো নাই, আনসারের ধরন দেখা, তখন এটা জিজ্ঞেস করে। তাহলে ভাইবা স্টেশন 8 এখানে টপিকস দুইটা, একটা হচ্ছে ইনফেকশন অফ দ্য ওরোফেজিয়াল রিজন, সফট টিস্যু এন্ড হার্ড টিস্যু, আর একটা কি আছে মেটাবলিক এন্ড জেনেটিক ডিসঅর্ডার অফ বোন, মেটাবলিক এন্ড জেনেটিক ডিসঅর্ডার অফ বোন। আমি প্রথমটা আগে বলি। ইনফেকশনে সফট টিস্যুতে কি কি আছে এটা তোমরা সবাই পারো, ভালোই পারো। অ্যাবসেস ড্রেনেজ অফ হিলটনস মেথড খুব কমনলি আসে। এটা হিলটনস মেথড অনুসারে অ্যাবসেস ড্রেন কি করবা, ওই যে 5-7টা পয়েন্ট কথা বলে দেবা তোমাদের, আমি মনে পড়াই দিছিলাম এটা মোস্ট প্রবলি। আশা করি কারো সমস্যা নাই। সমস্যা আছে এটা কোনো কারণ? No, sir. না স্যার, এটা পড়াইছেন স্যার। থ্যাংক ইউ, গুড, ভেরি গুড। সেলুলাইটিস সঙ্গে জিজ্ঞেস করে এবং এটার সাথে অ্যাবসেসের পার্থক্য কি। অ্যাবসেসের পার্থক্য এখানে এক্সুলেট থাকে, পাস থাকে না। 2 নম্বর পার্থক্য কানেক্টিভ টিস্যু থাকে, অ্যাবসেস সেটা নাও থাকতে পারে। 3 নম্বর পার্থক্য কনসিস্টেন্সি, এটা হার্ড থাকে, সিটিতে থাকে, ফেশিয়াল মানে ফাসাল প্ল্যানে থাকে, প্লেন থাকে, হাত দিলেও টাফ ফার্ম টু হার্ড কনসিস্টেন্সি, বাট অ্যাবসেস সফট। 2 নম্বর পয়েন্ট কি ছিল? 2 নম্বর পয়েন্টে ইট ডাজ নট ফর্ম পাস বাট কন্টেইন এক্সুডেট, এরপরে নট ট্রানজিটেড। ইয়া এরপরেরটা স্যার ও মানে আবার বলি শোনো, ফার্স্ট পার্থক্যটা কি বলছিলাম, প্রথমটা কি বলছি? নো পাস Like- এক্সিডেন্ট। Yes, good. 2 নম্বরটা কি বলছি? এটা absolutely in the fascial space, এবং 3 নম্বরটা কনসিস্টেন্সি। এই তিনটে মেলে জিজ্ঞেস করে। এই সেলুলার ডিসগুলো আমাদের স্পেস হবে, মানে অ্যাবসেসটা তো টিস্যু স্পেস সবগুলোতে চলে আসতে পারে, সুপারফিশিয়ালে চলে আসতে পারে, বা শুধু যদি উইদিন দা ফাসা থাকবে এমন কথা নাই, মানে ফাসাল প্ল্যানের সম্বন্ধে থাকে না। পায়োজনিক মেমব্রেন তৈরি করে, ওইটা পায়োজনিক মেমব্রেন হয় না, এটা তো আর পার্থক্য হয় না, এটা তো অ্যাবসেসের সংজ্ঞাতেই আছে। আগের তিনটাই মেইন পার্থক্য। এছাড়া আর কি আসতে পারে সফট টিস্যু থেকে? স্পেস গুলা আমি ওখানে মোটামুটি 5টা জিনিস দিয়ে রাখছি স্পেসিফিক দিয়ে: সাবম্যান্ডিবুলার, সাবমেসেটারি, ইনফ্রাটেম্পোরাল, টেরিগোমন্ডুলার এন্ড লার্ডউইক্স এনজাইনা। তাহলে সফট টিস্যু ইনফেকশন গুলো বুঝতে পারছো? আরেকবার You will be asked regarding submandibular space infection, submesenteric space infection, infratemporal space infection, pterygomandibular space infection, Lardwig's angina.
এর ভিতরে দুটো জিনিস সম্বন্ধে একটু বলবো, সেই জন্য ফ্যাসিনেশন বেশি বলে এবং তোমরা মাঝে ভুল করো। সাব মেসেটারি স্পেস মেইনলি জিজ্ঞেস করে যে এই যে এতগুলো স্পেসের নাম বলা হলো, ইন হুইচ স্পেস দ্য পেইন ইজ মোর অ্যান্ড দ্য ট্রিসমাস ইজ অলমোস্ট 100%, মানে পেশেন্টের অ্যানকাইলোসিস মনে হয় এত মারাত্মক ট্রিসমাস হয়। বললো অ্যান্সার হচ্ছে সাব মেসেটারি, বিকজ দ্য মেসেটারিক মাসেল বিং কন্ট্রাক্টেড, ইট ইজ দ্য হাইয়েস্ট লোড বিয়ারিং মাসেল। এটা যখন কন্ট্রাকশন করে আমাদের মুখ হা করার জন্য মিডিয়াল ট্রিগয়েড, ল্যাটারাল ট্রিগয়েড, টেম্পোরারি চেষ্টাগুলো আর পারবে না, এবং এটা এত প্রেশারাইজ থাকে, পেইন হয়। কোন দাঁতটার জন্য এটা হয়? লোয়ার থার্ড মোলার। আচ্ছা, এখানে আরেকটা সম্বন্ধে একটু তোমাদের কয়েকটা পয়েন্ট না বললে হয় না, সেটা হচ্ছে লাডউইকস অ্যানজাইনা। এটা একটা স্পেসিফিক ম্যানেজমেন্ট প্রিন্সিপালসটা জিজ্ঞেস করে। তোমরা জানো, তবুও আমি তোমাদের একটু বলে দিই, তোমরাই মানে সাজানোটা ঠিক করে নাও কিভাবে বলবা। প্রিন্সিপালস অফ লাডউইকস অ্যানজাইনা ম্যানেজমেন্ট। প্রিন্সিপালসটা কি? ফার্স্ট, আর্লি ডায়াগনোসিস। যত আগে ডায়াগনোস করা যাবে ট্রিটমেন্ট তত ভালো হবে, আদারওয়াইজ ইট উইল বি গ্রেভিয়াস। সেকেন্ড, immediate hospitalization. Don't try it in your chamber or clinic. Number 3, if you have any doubt regarding respiration, secure and maintain airway patency. এটা এই কথাটা এভাবে বলা আছে বইতে, যে কারো মানে সার্জন, এনি সার্জন, if he or she thinks regarding respiration should secure it, তারপরে এটা নাও করতে পারে। এটা 3 নম্বর পয়েন্ট। 4 নম্বরটা কি? ডিকম্প্রেশন অফ ফাশাল স্পেস, কারণ এটা এক ধরনের সেলুলাইটিস। এটাও জিজ্ঞেস করার প্রশ্ন, এটা কি? এটা কি লাডুজেনা কি বলতে? এক ধরনের সেলুলাইটিস, এবং এই ফাশাল স্পেসে যাওয়ার কারণে এটা ডিকম্প্রেশন করতে হবে। এখানকার একটা সাপ্লিমেন্টারি কোশ্চেন বলে দিই, এটা কিন্তু এই লিস্টে লিখে না। ডিকম্প্রেশন অফ ফাশাল স্পেসের নিয়মটা বলবা, টু অ্যান্ড ফ্রো, মানে ফ্লোর অফ দ্য মাউথ থেকে নিচে ইস্ট, অন্য পাশে চলে যায়, এখান থেকে স্কিনের দিয়ে ঢুকে ফ্লোর দিয়ে বেড়ে যাবে। বুঝাতে পারছি? স্যার আবার Okay, this type of decompression means to and fro, মানে এদিক থেকে ওদিকে চলে যাবে। সেটা কি? তুমি কল্পনা করো যে ইউ আর স্টার্টিং ফ্রম রাইট সাবমেন্টাল বা সাবমেন্টাল রিজন, আউটসাইড থেকে স্কিন দিয়ে চিন্তা করো, তুমি স্কিন দিয়ে সিদ্ধ করে রাইট সাইডের ফ্লোর অফ দ্য মাউথ ওপেন করে দিলে একদম স্ট্রেট 90 ডিগ্রি। এবার তুমি ওটাকে একটু কার্ভ করে লেফট সাইডে চলে যাও। যদি তুমি ফ্লোর অফ দ্য মাউথে আসো, এবার ফ্লোর অফ দ্য মাউথ দিয়ে ঢুকতে হবে। এখন লেফট সাইডের ফ্লোর অফ দ্য মাউথ দিয়ে ঢুকে লেফট সাইডের সাবমেন্টাল দিয়ে স্কিন দিয়ে বেরিয়ে চলে আসবে, তাহলে দুইটা মাথা বাইরে থাকে। এবং এটা ইউ শেপ নিয়ে নিলো, চিন্তা কল্পনা করো, ইউ শেপ নিয়ে নিলো। দিস ইজ দ্য ওয়ে অফ ডিকম্প্রেশন। আই থিঙ্ক ইউ আর ক্লিয়ার। ওকে, পয়েন্ট কয়টা বলছিলাম? 4-5টা বলছে না? ডিকম্প্রেশনের পরের পয়েন্ট হচ্ছে ইন্টেন্স অ্যান্ড প্রলং আইভি অ্যান্টিবায়োটিক। শব্দটা খেয়াল করো, ইন্টেন্স মানে একদম মানে সবচেয়ে হাইয়েস্ট যাবে, এবং প্রলং যেগুলো মানে তোমার লং ডিউরেশন কাজ করে যেগুলো। এট দ্য সেম টাইম এখানে প্রলং মানে দুটো, দীর্ঘদিন দিতে হবে। ইন্টেন্স অ্যান্ড প্রলং আইভি অ্যান্টিবায়োটিক্স। পেইন কন্ট্রোল, অবশ্যই ব্যথা এরপরে কন্ট্রোল হবে। নিউট্রিশন অ্যান্ড ফ্লুইড ব্যালেন্স, এটা খুব ইম্পর্টেন্ট। এই পেশেন্ট অনেকদিন ধরে সাফার করে, ইগনোর হতে হতে খায় না, খেতে পারে না, মুখ খুলতে পারে না। At that time the patient is suffering from dehydration and malnutrition, so nutrition and fluid balance করতে হবে। এর সাথে হান্ট আউট করতে হবে এনি কোএক্সিস্টেন্ট ডিজিজ and its especially diabetes mellitus রিলেটেড আছে কিনা সেটার মেজার তখনই হবে। এটা আগের থেকে এখানে নেওয়া যাবে না, কারণ পেশেন্ট লাইফ থ্রেটানিং আছে। ডায়াবেটিস আছে কিনা জিজ্ঞেস করতে করতে পেশেন্ট অ্যাসফিক্সিয়ায় মারা যাবে।
এই জন্য ওই কাজগুলো আগে করতে হবে। লাস্ট সোর্স স্পেশালি দ্য টুথ শুড বি এক্সট্রাকশন, অফেন্ডিং টুথ শুড বি এক্সট্রাক্টেড। তাইলে পয়েন্ট কয়টা বললাম? 9-10টা। দেখো একটা যেন পরীক্ষায় ভুল না হয়। লার্ডুইক সেঞ্জেনা কমনলি একটা প্রশ্ন, ভুল করলে পেনাল্টিটা বেশি হবে, কারণ এটা তোমাদের জন্য কমন। আর্লি ডায়াগনোসিস, ইমিডিয়েট হসপিটালাইজেশন, সিকিউর and maintenance airway patency, decompression of facial space, intense and prolonged IV antibiotic, pain control, nutrition and fluid balance, hunting for coexistent disease, especially diabetes mellitus, extraction of the offending teeth. These are the protocol of Larduyk surgery. Not a single alphabet should be dropped. এখন এই সফট টিস্যু পার্টে এই কমনলি থাকে, এর বাইরে যে এক্সিস্ট করে কমন প্যাথোজেন্স নাম কি? তোমরা ওই যে পাস ফার্মিং স্টেপ্টোকক্কাই, তারপর মুখে মুখে ব্যাকটেরয়েডস, ল্যাক্টোব্যাসিলা, এই নামগুলো বলুন প্যাথোজেন্স। কমনলি আমাদের এই প্যাথোজেন গুলো ইম্পর্টেন্ট। আর স্পেস ইনফেকশন আগেই বলছি যে স্পেস ইনফেকশন রিলেটেড যে কোনো কোশ্চেন হলে যেভাবে পড়তাম তার স্পেস বাউন্ডারি, অ্যানাটমি, কন্টেন্ট, ট্রিটমেন্ট, এগুলো সব জিজ্ঞেস করতে পারে। সুতরাং ওটা তোমাদের এখন আমি রিপিট করতে চাচ্ছি না। এখন এখানে নেক্সট কি আছে? হার্ট টিস্যু, অস্টিওমাইলাইটিস। অস্টিওমাইলাইটিসের ক্ষেত্রে তোমাদের ক্লাসিফিকেশন জিজ্ঞেস করে, তোমরা কিন্তু ভাগ করে বলবা পায়োজেনিক, নন পায়োজেনিক। পায়োজেনিকের ভিতরে আবার দুই ধরনের আছে, অ্যাকুট, ক্রনিক। ক্রনিক গুলো ছাড়াও আরো আছে যেগুলো ক্রনিক বাট স্পেসিফিক। ইয়েস, ক্রনিক বাট স্পেসিফিক। আর ওগুলো আছে ক্রনিক বাট নন স্পেসিফিক, যেমন স্ট্রেপ্টোকক্কাই, নন স্পেসিফিক, এটা কমন। আর স্পেসিফিক কোনটা? ক্রনিকের স্পেসিফিক কোনটা? টিউবারকুলার অস্টিওমাইলাইটিস, পিপিলাইটিক অস্টিওমাইলাইটিস, অ্যাক্টিনোমাইকোটিক অস্টিওমাইলাইটিস, এই তিনটে নাম জিজ্ঞেস করে। তাহলে আমি কিভাবে বললাম যে আমরা প্রথমে ভাগ করতে পারি স্পেসিফিক, নন স্পেসিফিক অথবা ক্রনিক, অ্যাক্টিভ। যেটা তুমি ভাগ করো ঠিক আছে, তুমি ভাগ করলে ঠিক আছে। নন স্পেসিফিক, নন স্পেসিফিক বলবা অ্যাকুট নন স্পেসিফিক পায়োজেনিক অস্টিওমাইলাইটিস, ক্রনিক নন স্পেসিফিক পায়োজেনিক অস্টিওমাইলাইটিস। এরপর হতে পারে স্পেসিফিক পায়োজেনিক অস্টিওমাইলাইটিস। দে অল আর ক্রনিক। উদাহরণ কি? আরেকটা আছে নন পায়োজেনিক, ওই যে বডি যেগুলো হয় সলিড বা ডেজমো প্লাস্টিক, এই জাতীয়। এটা খুব আনকমন, এটা জিজ্ঞেস করা হয়, যেটা এই অংশটা বেশি ইম্পর্টেন্ট। এই ক্লাসিফিকেশনটা মনে রাখবা। আর তোমাদের ম্যাডাম পড়াইছে সেই ক্লাসিফিকেশন তুমি আরেকবার দেখে নেবা। আমি জাস্ট তোমাদের এইটুকু বললাম যে ক্লাসিফিকেশন কিন্তু এখানে ইম্পর্টেন্ট। আচ্ছা, আর কি ইম্পর্টেন্ট এখানে অস্টিওমাইলাইটিসের ক্ষেত্রে? অ্যাকুট পায়োজেনিক অস্টিওমাইলাইটিসের ট্রিটমেন্ট জিজ্ঞেস করে। অ্যাকুট পায়োজেনিক অস্টিওমাইলাইটিসের ট্রিটমেন্টটা যেন ভুল না হয়, কারণ এটা নন সার্জিক্যাল মেনটেন্যান্স। প্রশ্ন জিজ্ঞেস করে এক্সরে করে তুমি কিভাবে আলাদা করবা যেটা অ্যাকুট পায়োজেনিক আর ক্রনিক পায়োজেনিক? বলবা ইন কেস অফ অ্যাকুট কন্ডিশন নো বনি সেন্স, দ্যাট ইজ ওই যে ফর্ম করে কি কি বলতো? সিকোস্ট্রাম, আদার যেগুলা সিকোস্ট্রাম, ভকমান্স ক্যানেল ডাইলেট করে যায়, তারপর ইনভলুক্রাম, এগুলো কিছুই ফর্ম করবে না। এক কথায় বনি সেন্স অ্যাবসেন্ট, একটা কথা বললে হয়ে গেল। কি বললাম? বনিছে, কিন্তু একটা কথা সন্তুষ্ট হবে না, তোমাকে 4-5টা পয়েন্ট বলতে হবে যে হোয়াইট ইজ অ্যাকুট। তুমি শুনে নাও, আমি একবার বলে দিই, টাইম তো শর্ট। প্রথম কথা, ইউজুয়ালি লেস দ্যান 2 উইকস অফ হিস্ট্রি। কি বললাম প্রথম কথা? লেস দ্যান 2 উইকস অফ আমার হিস্ট্রি। ইয়েস, সাধারণত 10 দিনের বেশি হয় না। 2 নম্বর, সিভিয়ার শার্প ডিপ সিটেড পেইন, যেটা ক্রনিকে কখনোই থাকবে না, ক্রনিকে ডাল পেন হবে। 3 নম্বর, পুরুপ্লেন ডিসচার্জ অফ না ডিসচার্জ ফ্রম জিঞ্জিভাল মার্জিন, মানে দাঁতের পাশ দিয়ে পাস বের হয়ে আসবে। এটা ক্রনিক হয় না, ক্রনিকে এমনি ডিসচার্জ হয়, সাধারণত এক্সিডেন্টের মতো ডিসচার্জ হয়, কিন্তু এখানে পুরুলেন্ট একদম পাস ডিসচার্জ হবে। অ্যারাউন্ড দ্য সকেট
or gingival margin, যাই বলো, both are correct. Clinically, no sinus tract, খুব important point. And finally, radiologically, change are absent. তাহলে এই 5টা পয়েন্ট বুঝতে পারছো তো? ছোট্ট করে আগে বলি আধা মিনিটে। Less than 2 weeks of onset, severe deep-seated pain, purulent discharge around the socket or gingival margin, clinically no sinus tract, radiological changes are absent. এই 5টা বললে আর কোনো কথা থাকে না, তাহলে আর করতে থাকে। এখন সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করে ম্যানেজমেন্ট, এক কথায় বলে দেবা, the management principles is non-surgical. Management principles is non-surgical. That is conservative management. সঙ্গে সঙ্গে বলবে স্টেপগুলো বলো, তুমি সুন্দর করে 6-7টা স্টেপ বলে দেবা। আমি বা স্টেপগুলো বলছি কি জন্য, রিটেন আর ভাইবার ভিতরে স্মার্টনেসের পার্থক্য মারাত্মক। রিটেনে একটা এগুলো হলেও আপনাকে ম্যানেজ করে দিই, ভাইবার সময় যদি কোনো যদি না বলো, তুমিও নার্ভাস হবা, তোমাকে বারবার খোঁচাবে, খোঁচাখুচি করলেই পরীক্ষা খারাপ হবে। তো তুমি এখানে ক্রোনিস দেখি বলো তো, প্রথম কথা আগের মতোই, মারাত্মক ব্যথা, পায়ে হোক হাতে হোক, যেখানে কোনো, কমপ্লিট বেড রেস্ট। পেইন কন্ট্রোল। ইয়েস, না পেইন কন্ট্রোল করবা কিন্তু আগে রেস্ট, এই জন্য তো নাম কনজারভেটিভস। তুমি সিকোয়েন্সটা মেনটেন করবা, কমপ্লিট বেড রেস্ট। 2 নম্বর হচ্ছে কন্ট্রোল অফ পেইন, ব্যথা নিরাময় করতেই হবে। 3 নম্বর মেনটেনেন্স অফ ওরাল হাইজিন। আচ্ছা, 3 নম্বর কি বললাম, মেনটেনেন্স অফ ওরাল হাইজিন, ওই যে পাস ডিসচার্জ হচ্ছে, মুখে ফাউল অর্ডার হচ্ছে। 4 নম্বর, এইসব পেশেন্ট সবসময় অ্যানিমিক থাকে, নিউট্রিশনাল ব্যালেন্স। তারপরের পয়েন্ট, ব্লাড ট্রান্সফিউশন ইফ হিমোগ্লোবিন লেস দ্যান 10 গ্রাম পার ডেসিলিটার। ব্লাড ট্রান্সফিউশন if hemoglobin less than 10 gram per deciliter in an adult. Rehydration in every patient is dehydrated, so IV fluid is important. Supportive therapy like multivitamin, vitamin, zinc, এগুলো দিতে হয়। Finally, antibiotic on the basis of CS. Antibiotic বলার জন্য অস্থির থাকবে, এটা সর্বশেষ পয়েন্ট। তাহলে একটু মিলাই নাও। ব্লাড ট্রান্সফিউশনের পরে কি বলেছেন? রিহাইড্রেশন, শুধু ব্লাড দিয়ে কোনো সময় হাইড্রেশন হয় না, আইভি ফ্লুইড লাগবেই, নরমাল স্যালাইন। তাহলে আমি আবার শুরুতে বলি, একটু দেখে নাও সবাই কাইন্ডলি। কমপ্লিট বেড রেস্ট, মেনটেন্স অফ ওরাল হাইজিন, কন্ট্রোল অফ পেইন, তারপরে 3 নম্বর মেনটেন্স অফ ওরাল হাইজিন, তারপরে নিউট্রিশনাল ব্যালেন্স, তারপরে ব্লাড ট্রান্সফিউশন, তারপরে রিহাইড্রেশন, তারপরে সাপোর্টিভ থেরাপি, দ্যাট ইজ ভিটামিনস, মিনারেলস, এগুলা। তারপরে তোমার অ্যান্টিবায়োটিক্স, প্রিফারেবলি তুমি এটা প্যারেন্টাল রুটে দিতে হবে, এবং অবশ্যই কালচার নিজেকে টেস্ট করে দেয় ভালো। আর তা না হলে যদি কালচার টেস্ট না করে অ্যান্টিবায়োটিক দাও, সেই অ্যান্টিবায়োটিক নাম হচ্ছে ইম্পেরিক্যাল অ্যান্টিবায়োটিক। তাহলে এই গেল অ্যাকুট পাইজোসিস। আমি কোন একটা চিহ্ন বলতেছি না, এটা তোমরা সবাই জানো, সার্জিক্যাল স্টেপ, এইটা বলে সময় নষ্ট করে লাভ নাই। অ্যাকুটটা তোমরা অনেক সময় ভুল করো, সহজ জিনিস ভুল করাটা আমাদের একটা মজ্জাগত স্বভাব, এই জন্য সহজগুলো আমি বলতেছি আসলে ইন টু সেন্স। তাহলে এই পয়েন্টগুলো যেন একটাও মিস না হয়। আর কি এখানে আছে হার্ট টিস্যুর সম্বন্ধে? আর 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 তেমন কিছু নাই, এই অস্টিওমাইলাইটিস নিয়েই জিজ্ঞেস করে। আর আছে অস্টিওরেডিনোক্লোসিস, এটা বহুবার বলা হয়েছে, চর্বিত চর্বণ, আর বলতে চাচ্ছি না। অস্টিওরেডিনোক্লোসিসের ইটিওপ্যাথোলজি জিজ্ঞেস করে। ইটিওলজি তো অবশ্যই পেশেন্ট অলরেডি টেকেন রেডিওথেরাপি, এই পেশেন্টের দাঁত তোলা, এটা তো ইটিওলজি। রেডিয়েটেড পেশেন্টের এক্সট্রাকশন করা উইদাউট টেকিং মেজার। আর প্যাথোজেনেসিস হচ্ছে 3H, যেহেতু এটা পেশেন্ট রেডিওথেরাপি দিচ্ছে, তাহলে পেশেন্টের ভাস্কুলারিটি কমে গেছে, তাহলে প্রথম আসতে কি হাইপো ভাস্কুলারিটি। এই যে আবারও সিকোয়েন্সের কথা বলি, তোমরা আগে হাইপোক্সিয়া বলো, আর হাইপোক্সিয়া আগে কেন? আগে তো ভেসেলস কমে যাবে, বলে প্রথমটা কি হাইপো ভাস্কুলারিটি। যখনই ইয়েস না, তারপর হাইপোক্সিয়া, কারণ ভেসেলের ভিতরে কে থাকে? ব্লাড থাকে, ব্লাড অক্সিজেন ক্যারি করে, 2 নম্বর হাইপোক্সিয়া। আর যখনই অক্সিজেন কমে যাবে তখন প্রোডাকশন হবে না, আচ্ছা আচ্ছা, হাইপোসেলুলারিটি। আই থিঙ্ক এভরিবডি ইজ ক্লিয়ার। তাহলে প্রথমটা কি হাইপো
Vascular. vascular, Yes. Second, hypoxia. hypoxia, And third, hypocellular. hypocellular, এরপরে তুমি ট্রিটমেন্ট দিবা, ট্রিটমেন্টে এইচবিওটা বলবা, হাইপারবেরিক অক্সিজেন থেরাপি এটা বলবা, এবং এটা তোমরা দেখে নেবে। এটা ডাইভটা বলে যে এটার যে ডাইভটা দেওয়া হয় 10টা থেকে 30টা ডাইভ দেওয়া হয়। ডাইভ মানে পার ডে সেশন, পার ডে সেশন অফ HBO is called dive. Such dive needs 10 to 30 dives depending on the situation and the age of the patient. প্রতিটা ডাইভের ডায়ামিটার তো বলা যাবে না, কি বলতে হবে, ডিউরেশন কত, duration, 90 মিনিটস। ডাইভটা কোথায় দেয়? এ গ্লাস চেম্বার হুইচ ইজ 100% ফিল্ড বাই অক্সিজেন, নো আদার গ্যাস। এনভায়রনমেন্টাল অক্সিজেন দিলে হবে না। এনভায়রনমেন্টাল অক্সিজেন তো আমরা সবাই তাতে এইচবিতে থাকতাম। এনভায়রনমেন্টাল অক্সিজেনে সর্বোচ্চ 21% অক্সিজেন থাকে। তা একবার বলবেন the আমরা dive, যে ডাইভটা দিই, ডাইভের ডিউরেশন আছে 90 মিনিটস পার ডে। এরকম পরপর 10 দিন দিলে 10টা ডাইভ হয়। প্রতিটা ডাইভের ডিউরেশন 90 মিনিটস। কোশ্চেন হচ্ছে যে পেশেন্টস হোয়ার ডাইভ, এটা তো সুইমিং পুলে ডাইভ দেয় না। এই ডাইভটা দেবে একটা অক্সিজেন চেম্বারে, যেটা একটা লোক শুইতে পারবে, এরকম একটা ঘর কাঁচ দিয়ে তৈরি করা থাকে। তার ভিতরে ঢোকানোর পরে সেটা কমপ্লিট সিল করতে হবে এবং সেখানে শুধুমাত্র অক্সিজেন যাবে। এই জন্য বলা হয় ইন এ চেম্বার ফিল্ড উইথ 100% অক্সিজেন। আচ্ছা, শতভাগ অক্সিজেনে ভর্তি একটা কাঁচের ঘরে এই পেশেন্টটা 90 মিনিট থাকবে। দিস 90 মিনিটস ইন এ 100% অক্সিজেন রুম ইজ কল্ড ডাইভ পার ডে। এরকম 10 to 30 ডাইভ দিতে হবে। নেক্সট এবং লাস্ট কোশ্চেন জিজ্ঞেস করে কোন পেশেন্টের দেওয়া যাবে না? দি পেশেন্টস হু আর সাফারিং ফ্রম ক্রনিক লাং ডিজিজ অর সাফারিং ফ্রম ম্যালিগনেন্সি। যদি ম্যালিগনেন্সি দেওয়া হয়, একদিনের ভিতরে ম্যালিগনেন্সির ওজন 1 কেজি বেড়ে যাবে, কারণ ম্যালিগনেন্সি অক্সিজেন দিয়ে মনে করবে এসে কি আরাম, হাজার হাজার পপুলেশন হবে, পলিফারেশন হবে। কারণ ম্যালিগনেন্সি তো চাই পলিফারেশন হতে, তার তো অক্সিজেনের অভাব ঘটে। এখন তুমি অক্সিজেন দিচ্ছ, তাহলে ম্যালিগনেন্সি, নন ম্যালিগনেন্সি কিছু দেওয়া যাবে না। এবং ক্রনিক লাং, ক্রনিক লাংসে অক্সিজেন অতিরিক্ত দিলে সেটা বার্ন করবে, এই কেসে দেওয়া যাবে না। আর সব কেসে দেওয়া যাবে। তাহলে এই পয়েন্টগুলো খেয়াল করবা। আচ্ছা, তাহলে এখানে আমি তো আমার আর বলার কিছু দেখছি না। এই যে এতে তোমার মেটাবলিক ওটা বলবো, মেটাবলিক ইনফেকশনের ক্ষেত্রে এই যেটা বললাম এটাই মনে রাখো যে ইনফেকশন 2 ভাগে ভাগ করতে হবে। সফট টিস্যু ইনফেকশন, দ্যাট ইজ স্পেসেস লার্ডিসেঞ্জেরা সেলুলাইটিস, আর হার্ট টিস্যু ইনফেকশনে ম্যান্ডিবুলে মেনলি হয় অস্টিওমাইলাইটিস। তার ক্লাসিফিকেশনটা কি, যতে কয় ধরনের অস্টিওমাইলাইটিস হয়, ক্রনিকটা কি, পায়োজেনিকটা কি, নন পায়োজেনিক কি, আবার পায়োজেনিকের স্পেসিফিক কোনটা, নন স্পেসিফিক কোনটা, একটা মিস করলে কিন্তু বিপদ। এগুলো সহজ করছে, থার্ড ইয়ারে পড়ে আসছো। অ্যাকুট পায়োজেনিক স্টোরেজের ট্রিটমেন্ট কি, ট্রিটমেন্ট প্ল্যানটা কি, ক্রনিকের ট্রিটমেন্ট প্ল্যান কি, রেডিওক্সিস কি, আমি তোমাদের সবই বলতাম, কিছুই বাদ দিলাম না। স্পেসিফিকেশন গুলো আমি তোমাদের মানে এ নিয়ে বুঝাই দিছি, স্কালে বুঝাই দিছি। এখন এখানে যে জিনিসটা তোমার একটু ডিফিকাল্টি হয় সেটা হচ্ছে জেনেটিক অ্যান্ড মেটাবলিক ডিসঅর্ডার। একটু সহজ করে বিকল্প পারবো জানি না, জিনিসটা আমি ঝামেলায় করি। এটা বেশ শোনো, এটা তোমাদের 2-1টা কথা বলি। মেনলি যে 3টা জিনিস এখানে আমরা জিজ্ঞেস করি, সেই জিনিসের নাম আগে লিখে নেবো, ছোট ভাবে শুরু করো। অস্টিওজেনেসিস ইমপারফেক্টা, osteopetrosis, Paget's disease. These 3 are common genetic metabolic disorder in mandible or in our region. এর So প্রত্যেকটা secondটা কিন্তু কি? সিস্টেম। osteopetrosis, অস্টিওপেট্রোসিস মানে বোনটা পাথর হয়ে যাওয়া, এটা কিন্তু সিস্টেমিক, শুধু ম্যান্ডিবল হয়ে তা না। যখন এটা পাওয়া যায় শরীরের অন্য জায়গায় এফেক্ট করে, কারণ এটা জেনারেলাইজড একটা ডিজিজ। এখন তোমাদের যে জিনিসগুলো জিজ্ঞেস করে আমি সেটা নিয়ে, এই 3টা নিয়ে 10টা মিনিট কথা বলি, 5-10 মিনিট কথা বলি, যে প্রায় শেষ হয়ে গেছে আমাদের। অস্টিওজেনেসিস ইমপারফেক্টা তোমরা এক কাজ করো, পয়েন্ট আকারে লিখে দাও, কারণ আমি এটা ডিটেলস বলতে গেলে সমস্যা আছে। প্রথম কথা বলবা, এটা একটা জেনেটিক ডিসঅর্ডার, অটোসোমাল ডমিনেন্ট ট্রেট। প্রথম কথা, 2টো পয়েন্ট বললাম, জেনেটিক ডিসঅর্ডার অফ বোন এবং এর ট্রেটটা কি, অটোসোমাল ডমিনেন্ট।
সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হয় যে এখানে কি হয়, ডিফেক্টিভ জিন, কোন একটা জিন ডিফেক্ট হয়ে গেছে, মিউটেশন হয়ে গেছে, কজেস ফেইলিওর অফ পলিমারাইজেশন এন্ড মিনারেলাইজেশন অফ নরমাল কোলাজেন। এইটাই মেন কথা, আমাদের যে কোলাজেনটা যে ফর্ম হবে এবং ম্যাচুরেশন হবে জিনের ডিফেক্টের কারণে সেই জিনিসটা হতে পারে না। কোলাজেন আছে কিন্তু ম্যাচুরেশন হচ্ছে না এবং নতুন করে কোলাজেন সৃষ্টি হচ্ছে না। এটাকে ইংরেজিতে কি বলবা, ফেইলিওর অফ পলিমারাইজেশন, মানে অনেকগুলো কোলাজেন এক হওয়া, অ্যাবান্ডেন্ট কোলাজেন ইজ দেয়ার বাট পলিমারাইজেশন হচ্ছে না। আবার পলিমারাইজেশন হলেও তার ম্যাচুরেশন হচ্ছে না, মিনারেলাইজেশন হচ্ছে না। ফলে কি হচ্ছে, অ্যাজ এ রেজাল্ট বায়োসিনথেসিস অফ টাইপ 1 কোলাজেন ইজ ডিফেক্টিভ। কারণ তোমরা জানো কোলাজেন টাইপ 3, 2, 1 এরকম আছে, আমাদের টাইপ 1 যেটা সেটা হচ্ছে না। যদি কোলাজেন না হয়, কোলাজেনই কিন্তু আলটিমেটলি যে জিনিসটা করে যে আমাদের বোন এবং ডেন্টিন তৈরি কাঁচা মাল হইতেছে, র ম্যাটেরিয়াল হচ্ছে কোলাজেন। সো ডিফেক্টিভ বোন হবে, ডিফেক্টিভ ডেন্টিন হবে। আমি বুঝাইতে পারলাম প্যাথোজেনেসিস? স্যার আরেকবার স্যার। শোনো, তুমি যদি একটু বলতে পারো যে ডিফেক্টিভ জিনের কারণে, জিন ইজ ডিফেক্টিভ মানে আমাদের প্রত্যেকটা, তোমার চোখের রং কেমন হবে, কতটুকু হাইট হবে, ওজন কত হবে, চেহারা কেমন হবে, প্রত্যেকটা জিন কন্ট্রোল করে। সুতরাং আমাদের বডিতে কোলাজেন কত হবে সেটার জন্য একটা নির্দিষ্ট জিন আছে, দ্যাট জিন ডিফেক্টিভ হয়ে গেছে, ফলে তার কাজটা বন্ধ হয়ে যাবে। ফলে সে যে কোলাজেনটাকে পলিমারাইজেশন করতো এবং মিনারেলাইজেশন of type 1 collagen is defective. So osteoblast and তোমার ডেন্টিন, যে ওস্টিওব্লাস্ট থেকে যে ডেন্টিন তৈরি হয় এবং বোন তৈরি হয়, এই বোন এবং ডেন্টিন ডিফেক্টিভ তৈরি হয়, ওই কোলাজেন ডিফেক্টিভ হওয়ার কারণে। এই জন্য যে নাম আছে অস্টিওজেনেসিস ইমপারফেক্টা, মানে অস্টিওজেনেসিস হচ্ছে কিন্তু ইমপারফেক্ট, ম্যাচিউর হচ্ছে না। এবং দিস পেশেন্ট অবভিয়াসলি সাফার ফ্রম ডেন্টিনোজেনেসিস ইমপারফেক্ট, কারণ এই কোলাজেন থেকে ডেন্টিনও তৈরি হয়। এই দিছে এর প্যাথোজেনেসিস এবং ফিসার। আলটিমেটলি পেশেন্টটা কেমন দেখা যাবে, যে এই পেশেন্টের ক্ষেত্রে মাল্টিপল ফ্র্যাকচার হবে, বোন যেহেতু ইমপারফেক্ট, পেশেন্টের মিনিমাম স্ট্রেসে ফ্র্যাকচার হবে এবং পেশেন্টের বনি ক্যানেলগুলো চেপে যাওয়ার কারণে আমাদের ইন্টারনাল যে ওসিয়াস, তারপরে ওই যে 3 অসিকল যেটা আছে কানের ভিতরে, এটা ডিফেক্টিভ হয়ে যায়। এই জন্য পেশেন্ট কানে শোনে না, ডিফনেস হতে পারে, কথা না বলতে পারে। এবং এই পেশেন্ট লুক ডোয়ার্ফ, কারণ কি লং বোন 3-4 জায়গায় ভেঙে যায়, ফলে এটা অ্যাবনর্মালি শেপ হয়, তখন পেশেন্টের হাইট কমে যায়। লং বোনটা যদি 2 থেকে 3 জায়গায় ভেঙে যায়, দেখা যায় পেশেন্টের 6 ইঞ্চি হাইট কমে গেছে, ফিমার স্যার ভেঙে গেছে। ডিফনেস কেন হবে স্যার? ডিফনেস হবে কারণ আমাদের ডিফনেসের সাথে কিন্তু আমাদের শোনার একটা সম্পর্ক আছে, অটোলারিঙ্গোলজি সম্পর্ক আছে। জি স্যার। কথা বুঝতে পারছো? জি স্যার, জি স্যার। হ্যাঁ, এখন এটা সাধারণত আমাদের কানের ভিতরে যে আমাদের অসিকলস গুলো আছে এটা ডিফেক্টিভ হয়ে যায়, ফলে 8 নাম্বার নার্ভ ড্যামেজ হয়ে যেতে পারে এবং ফলোড বাই ডিফনেস হবে। তা আমি যদি না শুনি আমি কথা শিখবো না। এতটুকু বলতে পারলে তুমি শতভাগ হয়ে গেল। তাহলে কি বললাম আমি সংক্ষেপে বলি, সবাই খেয়াল করো, কঠিন মনে হওয়ার কথা না, দুশ্চিন্তা করে না, সহজভাবে শোনো। সেটা হচ্ছে জেনেটিক ডিসঅর্ডার অফ বোন, অটোসোমাল ডোমিনেন্ট ট্রেট, defective gene causes failure of polymerization and maturation of type 1 collagen. So ultimately, osteogenesis imperfecta and dentinogenesis imperfecta. কারণ এই টাইপ 1 কোলাজেন থেকে ওস্টিওব্লাস্ট এবং ডেন্টিন ফর্ম করে। এর ফলে যে জিনিসটা হয় যে পেশেন্টের লুক ডোয়ার্ফ, খাটো মনে হবে, পেশেন্ট ডিফনেস হতে পারে এবং মিনিমাম স্ট্রেসে পেশেন্টের ফ্র্যাকচার হতে পারে। ট্রিটমেন্ট সবচেয়ে সহজ, নো ডেফিনিটিভ ট্রিটমেন্ট, কারণ জেনারেল কিছু করার নেই। অ্যাডভাইস, প্রিভেন্ট ফ্রম ইনজুরি। 3 নাম্বার সিমটোমেটিক, যে সিমটম আসবে সেটা যতটুকু তুমি ট্রিটমেন্ট দিতে পারো। দিস ইজ অল অ্যাবাউট ওস্টিওজেনেসিস ইমপারফেক্টা। এতটুকু বলতে পারলে আমরা অ্যাডভাইস কি? অ্যাডভাইস করবা পেশেন্ট যেন মিনিমাম ইনজুরিতে পড়ে, মানে যত কম চলাচল এইগুলার ইনজুরি যেন কম হয়, এটার জন্য তুমি কিছু অ্যাডভাইস করবা।
বলো বলো। রেস্ট্রিক্টেড মুভমেন্ট স্যার, কি বলেন বুঝি নাই। হ্যাঁ, রেস্ট্রিক্টেড প্রিভেন্ট, পেশেন্ট শুড বি প্রিভেন্টেড ফ্রম ইনজুরি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, এখন সেটা যেভাবে হোক আসিমটোম্যাটিক। এখন আসো অস্টিওপেট্রোসিস, এইটা আসলে একটু বেশি জিজ্ঞেস করে। তা এইটা বেশি জিজ্ঞেস করার সুযোগ দেবে না, তুমি নিজেই এটা এটা উঠবে ভাবে অস্টিওপেট্রোসিস, জাস্ট এই কথাটা উঠবে। তুমি 5-6টা পয়েন্ট পর পর বলে দেবা, আমি সহজ করে বলে দিচ্ছি, দেখবে তুমি মানে হ্যাঁ হবে না। প্রথম রেয়ার ডিজর্ডার অফ বোন বাট রেয়ার। 2 পয়েন্ট কি, ইনঅ্যাক্টিভিটি অফ ওস্টিওক্লাস্ট। এখানে কে কাজ করে না, ওখানে কাজ করতেছিল ওস্টিওক্লাস্ট, আর এখানে কাজ করে না ওস্টিওক্লাস্ট, ফলে ওস্টিওক্লাস্ট। সো রিমডেলিং অফ বোন ইজ অ্যাবসেন্ট। যে ওস্টিওক্লাস্ট যে বোনটাকে মডেলিং করে রিমডেলিং করে সুন্দর করে, সেটা হবে না। 3 নম্বর পয়েন্ট যেটা হবে, মেডুলারি ক্যাভিটি ইজ মাইনিউট। ওই যে রিমডেলিং হয়নি, তাহলে মেডুলা তৈরি হয়নি ভালো মতো। সো বোন বিকাম অ্যাভাসকুলার। তোমরা জানো স্যার মেডুলারি মেডুলারি ক্যাভিটি, ক্যাভিটি মেডুলারি আর বুঝি ক্যাভিটি নাই ইজ স্যার, বুঝি মাইনিউট। নাই। মেডুলারি ক্যাভিটি বুঝতে পারছো বোনের? না স্যার, মেডুলা, না স্যার, কি মেডুলারি ক্যাভিটি? ম্যারো স্পঞ্জি বোন এবং লং বোনের মাঝখানে যে স্পঞ্জি বোন থাকে প্লাস লং বোনের যে শ্যাফট থাকে, এর মাঝখানে যে মেডুলা থাকে, এইটা হচ্ছে মেডুলারি ক্যাভিটি। জি উপরে স্যার, মানে ওটা কর্টেক্স কি বাদে হবে বাকিটুকু স্যার? যেটা আছে, জি বলো। স্যার। তো মানে স্যার মেডুলারি ক্যাভিটি প্যাথোলজিটা আরেকবার বলেন। মেডিল মানে বোনের যে কর্টিক্যাল পার্ট যেটা, এইটা পরে যে স্পঞ্জি পার্ট যেটা থাকে, সেখানে যে ট্রাবিকুলার প্যাটার্ন থাকে, যে ছোট ছোট স্পেস, এইটা হচ্ছে মেডুলারি ক্যাভিটি। জি স্যার। মানে তুমি একটা চিন্তা করো, তুমি একটা বোন যদি সেকশন করো, প্রথমে দেখবা শক্ত, কর্টিক্যাল পার্ট, ওর ভিতরে দেখবো যে ফাঁকা ফাঁকা জায়গা আছে, স্পঞ্জি। জি স্যার। দ্যাট স্পঞ্জি কি হবে এখানে অস্টিওপেট্রোসিসে মেডুলারি ক্যাভিটি? মাইনুট কমে যাবে, ও আচ্ছা, এটাই শুনতে MINUTE, মাইনুট। ওকে। হেন্স বোন বিকামস অ্যাভাসকুলার, কারণ এখানে যে ম্যারো থাকে, এই ম্যারোটাই তো বোনের ভাস্কুলারিটি মেনটেন করে নাকি? জি স্যার। তাহলে এটা কি অ্যাভাসকুলার হবে না? জি স্যার। এই অ্যাভাসকুলার হওয়ার কারণে বোনটা কি হবে, সলিডিফাইড, শুধু কর্টিক্যাল বোন থাকবে, তাহলে বোনটা কি হয়ে গেল, সলিড হয়ে গেল না? এই সলিডিফাইড এর কারণেই এর নাম আছে পেট্রিফাইড, এই জন্য নাম অস্টিওপেট্রোসিস। কর্টিক্যাল বোনটাই আছে, বোনের স্পঞ্জি পার্ট বা মেডুলারি পার্ট অ্যাবসেন্ট। ফলে কি হবে, যেখানে ভাস্কুলারিটি কম হয় সেখানে বোনের কোন রোগ হয় বলো তো? অস্টিওমাইলাইটিস। অস্টিওমাইলাইটিস স্বাভাবিক, যেখানে বোনের ভাস্কুলারিটি কমে যাবে সেখানে এই জন্য আমাদের ম্যাক্সিলায় কি অস্টিওমাইলাইটিস কমন না ম্যান্ডিবুলে কমন? ম্যান্ডিবল। কেন বলো তো? স্যার ব্লাড সাপ্লাই লেস। The cortical part, Yes. the cortical part কর্টিক্যাল বেশি, বোন থাকে আর স্যার ব্লাড cortical সাপ্লাই। part বেশি, Yes, yes. এইটা তো আসলে কর্টিক্যাল পার্ট মোর। সো cortical in part relation বেশি, to cortical maxilla, mandibulus less vascular. এই জন্য এখানে তোমার প্রসেসটা বেশি। কম্প্রেশন অফ ক্রেনিয়াল নার্ভস, ওই যে বললাম যে যেহেতু ঠিক আছে সলিড, বোনের ভিতরে যে ফোরামেন গুলো আছে সেগুলো কি হবে, কনস্ট্রিক্ট হয়ে যাবে। complex. ইয়েস, ফলে আমাদের ক্রিমিনাল নার্ভ গুলো কি হবে, কমপ্রেস, সো পারসিস্টেন্ট পেইন। এন্ড ফাইনালি কি হবে, যেহেতু মেডুলারি বোন নাই, তাহলে বোন সেল তৈরি হতে পারছে না, তাহলে কোন রোগ হবে, অ্যানিমিয়া। এই পয়েন্ট গুলো ইম্পর্টেন্ট, ব্যাখ্যা করে বললাম এই জন্য যে জিজ্ঞেস করে বেশি। তাহলে আবার দেখো গোড়ার থেকে যাও, হয়তো প্রথম শুনতেছো তোমরা এটা, এই জন্য তোমাদের কঠিন লাগতেছে, বাট আমি মনে করি এটা কঠিন না, সহজ ভাবে আবার বলি, খেয়াল করো। রেয়ার জেনেটিক ডিসঅর্ডার। 2 নম্বর পয়েন্ট কি, হিয়ার দেয়ার ইজ ইনঅ্যাক্টিভেশন অফ osteoclast, so absence of normal bone remodeling. ক্লিয়ার? যখনই মডেলিং হবে না তখন শুধু কর্টিক্যাল পার্টটা থাকবে, মেডুলারি পার্ট ইজ অলমোস্ট অ্যাবসেন্ট। সো মানে কনসিকুয়েন্স, সো অ্যাভাসকুলার অ্যান্ড বোন সলিডিফাইড। এই সলিডিফাইড হওয়ার কারণে কি হবে, ভেসেলস কমে যাবে, সো অস্টিওমাইলাইটিস ইজ এ কমন ফিচার। তারপর পয়েন্টটা কি, যেহেতু সলিড হয়ে গেছে, ইয়েস, কম্প্রেশন অফ ক্রেনিয়াল নার্ভ বিকজ দ্য ফোরামেন বিং কনস্ট্রিক্টেড।
ফাইনালি অ্যানিমিয়া, কারণ ব্লাড ভেসেলস কমে গেছে বডিতে, এবং বোনের ভিতরে ম্যারো কমে গেছে, ম্যারো আমাদের আর বেশি তৈরি করে, সুতরাং অ্যানিমিয়া হবে। এই কটা পয়েন্ট জানলে হলো। ট্রিটমেন্ট কিছু না, ট্রিটমেন্ট হচ্ছে বলো সিম্পটোমেটিক, আর কিছু না, মানে সাপোর্টিভ, গুড সিম্পটোমেটিক আর সাপোর্টিভ। আর যদি বলো কোনো স্পেসিফিক আছে, ম্যারো ট্রান্সপ্লান্টেশন ইজ দ্য অনলি হোপ। যদি ম্যারো ট্রান্সপ্লান্ট পাওয়া যায় তাহলে কিছুটা হোপ পাওয়া যায়, কারণ এটা পুরো জিনিসটাই ম্যারো, বোন ম্যারোটা নাই, এটাই এক কথায় কথা, এই যে নাম পেট্রোসিস। এখানে লাস্ট যে জিনিসটা আছে প্যাজেস ডিজিজ, এটা তোমরা কিছুটা জানো। এই জেনেটিকে এই তিনটা জিনিস জিজ্ঞেস করে, তা প্যাজেস ডিজিজ বলা হয়। এটা কিন্তু মেটাবলিক ডিসঅর্ডার, এটা জেনেটিক না। আগে দুটো কি বললাম, জেনেটিক, আর এটা কি বললাম, এটা হচ্ছে মেটাবলিক। তাহলে এখানে পয়েন্টগুলো দেখো, খুবই সহজ পয়েন্ট। ইন প্যাজেস ডিজিজ, আগে শুনে নাও, আমি জাস্ট একটা লাইন বলতেছি। দেয়ার ইজ র্যাপিড, irregular, exaggerated, purposeless bone resorption and replacement। মানে এখানে যে বোন আমাদের বডিতে সবসময় টার্ন ওভার হয় না, যে বোন তৈরি হয় আবার রিমডেলিং হয়, নিউ বোন তৈরি হয়, তো এইটা এত র্যাপিডলি হয়, বোন ফর্মেশনও দ্রুত এবং রিমডেলিং ও দ্রুত হচ্ছে, ফলে বোনটা ম্যাচুরেশন হতে পারছে না, ফলে বোনটা একের পর এক স্তরের ভিতর থাকে, লেয়ার বাই লেয়ার জোন থাকে, এজন্য বোনটা থিকেন হয়ে যায়, এবং বোনের যে নর্মাল শেপ, ট্রাপিকুলার প্যাটার্ন, সেটা অ্যাবসেন্ট থাকে, এবং হোল বোন বিকম স্পঞ্জি, কারণ ম্যাচুরেশন হতে পারতেছে না। এই তিনটা পয়েন্ট বলবা। কি কি পয়েন্ট বললাম? বোন বিকাম থিকেনিং, 2 নম্বরে দিয়েছে যে নর্মাল ট্রাপিকুলার প্যাটার্ন অ্যাবসেন্ট, এবং 3 নম্বর স্পঞ্জি টেক্সচার। এই তিনটা পয়েন্ট কেন হচ্ছে? ইররেগুলার র্যাপিড টার্নওভার অফ বোন, ইররেগুলার র্যাপিড তিনটা পয়েন্ট কি কি স্যার? তিনটা পয়েন্টে প্রথম থিকেনিং অফ অ্যাফেক্টেড বোন, 2 নম্বরে দিয়েছে নর্মাল ট্রাপিকুলার প্যাটার্ন অ্যাবসেন্ট, কারণ যেহেতু বোনটা ম্যাচুরেশন নাই, নর্মাল রেডিওলজিক্যাল প্যাটার্ন আসবে না, এটা ট্রাপিকুলার প্যাটার্ন বলা। আর 3 নম্বর বোন বিকাম স্পঞ্জি, কারণ বোনটা ম্যাচুর হতে পারতেছে না, তার আগে আবার নতুন বোন তৈরি আসতেছে। এই তিনটা পয়েন্ট পাওয়া যায়। এখানে রেডিওলজি জিজ্ঞেস করে, রেডিওলজিটা হবে একদম ফাইবার ডিসপ্লাসিয়ার মতো, যেহেতু স্পঞ্জি বেশি, এটাকে বলা হয় কটন উল অ্যাপিয়ারেন্স। রেডিওলজিটা কি হবে? কটন অ্যাপিয়ারেন্স। থিকেনটা কেন হয় স্যার? থিকেনটা কেন হয়? মানে বোন যে টার্ন ওভারে দুটো অংশ না, একটা থেকে জমা হওয়া, আবার এটা রিমডেলিং হওয়া। রিমডেলিং সুযোগ পাচ্ছে না তো, বোনটা নতুন আসতেছে, আবার এর যে 1 মাস লাগবে রিমডেলিং, 10 দিন পরে আবার নতুন বোন চলে আসতেছে, ফলে বোনের উপরে বোন আবার জমতেছে। এর জন্য এটা করে থিকেনিং না, কিন্তু থিকেনিং হলেও বোনটা কিন্তু ম্যাচিউর না, এই জন্য স্পঞ্জ, এবং বোনের নর্মাল রেডিওলজিক্যাল পিকচার আসবে না, ওইটিকে বলা হয় অ্যাবসেন্ট অফ ট্রাপিকুলার প্যাটার্ন। তোমরা কল্পনা করো, একটা বোনের যদি তুমি এক্সরে নাও, তুমি যদি কাছ থেকে দেখো, দেখো যে ভিতরে চিকন চিকন ছোট ছোট ঘর দেখা যায়, এগুলো এটি একটা ট্রাপিকুলার প্যাটার্ন, এই জিনিসটা থাকে না। এবং এটা তুমি যদি এক্সরে করো, এক্সরেতে তুমি অবশ্যই যে জিনিসটা পাবা সেটা হচ্ছে কটন উল অ্যাপিয়ারেন্স, কারণ ওটা বোনগুলা স্পঞ্জি বেশি, কটন উল অ্যাপিয়ারেন্স আসবে। আর এখানে আমাদের ট্রিটমেন্টের কথা যদি বলো, ট্রিটমেন্ট আগের মতোই, যেটা স্পেসিফিক কোনো ট্রিটমেন্ট নাই, তবে বোনে যেহেতু ব্যথা হয়, এটা বোন পেইন হয়, এখানে একটা কমন সাইন, এটা মনে রাখবা। ব্যাখ্যা সবসময় দেওয়া যায় না, কিন্তু এটা বোন পেইন হয়, এবং সেই বোন পেইনের ক্ষেত্রে এর ট্রিটমেন্ট যেটা, সেটা হচ্ছে অনেক সময় ক্যালসিটোনিন দেওয়া হয়, ইনজেকশন ক্যালসিটোনিন। আচ্ছা, ওই যে আমাদের থাইরয়েডের যে থেকে যে হরমোনটা আসে, ওটার নাম আছে ক্যালসিটোনিন হরমোন, এই ইনজেকশন এখানে কাজ করে। এই ক্যালসিটোনিন আমরা সাধারণত এখানে, এর বাইরে আর কোনো ট্রিটমেন্ট এখানে দেওয়ার কোনো সুযোগ নাই, সিম্পটোমেটিক বাকিটা। লাস্ট যে পয়েন্টটা তোমাদের, না তার আগেরটা 9 নম্বর যে স্টেশন, এটা আমি আলোচনায় যাবো না বেশি, একটা অ্যানাস্থেসিয়া। এটা তোমরা জানো কি আসবে, তোমাদের জেনারেল অ্যান্ড লোকাল দুটো অ্যানাস্থেসিয়ার প্রশ্ন এখানে দেওয়া আছে। আমি শুধু কোশ্চেনগুলো একটু বলে যাই 1 মিনিটের জন্য। ক্লাসিফাই লোকাল অ্যানাস্থেসিয়া,
constitute of local anesthesia, dose of local sorry, স্যার আরেকবার স্যার ক্লাসিফাই কনস্টিটিউয়েন্টস এক মিনিট আমি বলছি। আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার Sir, Okay. Classify local anesthesia, constitute of local anesthesia, merits and demerits of adrenaline in local anesthesia, merits and demerits of adrenaline, complication of local anesthesia, dose of local anesthesia in station, মানে ওই যে কয়টা কার্টিজ লাগে ওটা। এর বাইরে দুটো কোশ্চেন দেওয়া আছে, সেটা হচ্ছে ইনফিরিয়র অ্যালভুলার নার্ভ ব্লক, ইনফ্রাঅরবিটাল নার্ভ ব্লক। মোটামুটি লোকাল অ্যানেস্থেসিয়ার উপরে এই প্রশ্নগুলো দেওয়া আছে। আর জি এর উপরে কি দেওয়া আছে? ইনফেরিয়র নার্ভ ব্লক আর্টারি কি? আর আছে ইনফ্রাঅরবিটাল, আচ্ছা ইনফ্রাঅরবিটাল। আর এদিকে দেওয়া আছে ইনুমারেট দ্য কমন সার্জারি পারফর্ম বাই জিএ, কিছু সার্জারির নাম বলতে পারবে। ওরা বলে দেবে যে এই সার্জারিগুলি প্রিপারেট, ফ্র্যাকচার ম্যানেজমেন্ট, অ্যামুলোগাস্ট্রোন্টি, এই জাস্ট নাম বললে। প্রিপারেশন অফ পেশেন্ট ফর জিএ মানে ফর প্রিপারেশন, প্রি অ্যানেস্থেটিক মেডিকেশন, কমন কমপ্লিকেশন অফ জিএ, সার্জিক্যাল ফেজেস অফ জিএ, এগুলো দেওয়া আছে, এর বাইরে দেওয়া নেই। তাহলে কি বললাম জি এর ক্ষেত্রে? কমন এক্সাম্পল of surgery GA, নাম, yes, surgery নাম, preparation of a patient for GA, pre-anesthetic medications, common complication of GA, এছাড়া সার্জিক্যাল ফেজেস অফ জিএ। এইগুলো তোমার জেনারেল অ্যানেস্থেসিয়ার সম্বন্ধে কোশ্চেন দেয়া আছে, এগুলো তোমাদের পড়ানো হয়েছে, তাই আমি ডিটেল যাচ্ছি না। লাস্ট স্টেশন আসো, স্টেশন নাম্বার 10 or অ্যাডভান্স স্টেশন। এখানে আমি কোশ্চেনগুলো মেইনলি বলছি, এ তোমাদের পড়ানো হয়ে গেছে এবং তোমাদের ম্যাডামরা বা স্যার অনেকগুলো পড়াইছে। প্রথম আসো ডেন্টোফেশিয়াল ডিফর্মিটি, কি কোশ্চেন দেওয়া আছে? কোশ্চেন দেওয়া আছে ডেন্টোফেশিয়াল ডিফর্মিটি ইন ম্যাক্সিলোফেশিয়াল রিজন। এই কথাটা উঠতে পারে কত, তখন তুমি এটা বলবা যে এটার এইমটা আগে বলবা। এইমটা একদমই ওই এর মতো, গ্রাফটের মতো, একটু ঘোরায় বলতে হয়। প্রথমটা হচ্ছে এখানে অ্যাস্থেটিক, সৌন্দর্যের জন্য পেশেন্ট আছে। 2 নম্বরে যে ফাংশন, আর 3 নম্বরে এখানে হিলিং বলা যাবে না, স্ট্যাবিলিটি। কারণ ডেন্টোফেশিয়াল ডিফর্মিটি একটা জেনেটিক ডিসঅর্ডার, এটা ইচ্ছা মতো ট্রিটমেন্ট করে টেনে আনলা অর্থনীতির জন্য তো এটা রিল্যাক্স করে, স্টেবল নাও হতে পারে। তাহলে এখানে এইমটা আমাদের থাকবে 3টা, কি কি বললাম? অ্যাস্থেটিক, ফাংশন, stability. গুড। এই 3টে গুলো হয়ে গেল। এরপরে তোমাকে জিজ্ঞেস করবে যে ট্রিটমেন্ট প্রিন্সিপলস অফ ডেন্টোফেশিয়াল ডিফর্মিটি বলে। এটা আমি তোমাদের বলেছি, একটা ক্লাসে বলে দিয়েছিলাম যে ট্রিটমেন্ট প্রিন্সিপলস বলার সময় তোমাকে একদম কাউন্সিলিং থেকে, পেশেন্টের কাউন্সিলিং, তারপরে রেগুলার রেডিওগ্রাফ, ফটোগ্রাফ নিয়ে আমি পেশেন্ট সেট করে, আবার একদম শেষে যে সার্জারি, 5টা-6টা পয়েন্ট তোমাদের বলে দিয়েছিলাম, ওইটা দেখে নেবা। তবে এটা পরীক্ষার সময় জিজ্ঞেস করে, এটা আছে কোশ্চেনটা। এই কোশ্চেনটাই ঘুরে আরেকজনে আসতে পারে, আউটলাইন দ্য ট্রিটমেন্ট প্ল্যান, একই কথা। তাহলে এই ডেন্টোফেশিয়াল ডিফর্মিটি এই 3টে কোশ্চেন আসে। সরাসরি ডেন্টোফেশিয়াল ডিফর্মিটি শব্দটা আসতে পারে, ট্রিটমেন্ট আউটলাইন আসতে পারে, ট্রিটমেন্ট প্রিন্সিপলস আসতে পারে। যাই আসলে কোশ্চেন আনসার স্টাইল মোটামুটি এক। এখানে 4 ধরনের কোশ্চেন মিলিয়ে একটা বক্স। 1 নম্বর বললাম। 2 নম্বরটা কি আছে? প্রি প্রস্থেটিক সার্জারি। প্রি প্রস্থেটিক সার্জারি মাত্র 4টে কোশ্চেন দেওয়া আছে আমার যেটা মনে পড়ে। প্রথম কোশ্চেনটা দেওয়া আছে প্রি প্রস্থেটিক সার্জারি, এই শব্দটাই আসতে পারে। আসার সঙ্গে সঙ্গে তুমি বলবা যে নামেই বলে আসছে যে প্রস্থেসিস প্রপার ফিটিং এর জন্য যে সার্জারি করা হয় সেটাই প্রি প্রস্থেটিক টাইপস বলে দেবো, আর কিছু না। তোমার আলোচনা আসতে পারে অ্যালভুলার রিজ কারেকশন বা অ্যালভুলার রিজ অগমেন্টেশন, অথবা আসতে পারে অ্যালভুলার রিজ এক্সটেনশন। এই 4টে কোশ্চেন আছে। প্রি প্রস্থেটিক সার্জারি, অ্যালভুলার রিজ কারেকশন, বা কারো আসতে পারে অ্যালভুলার রিজ অগমেন্টেশন বা অ্যালভুলার রিজ এক্সটেনশন।
উদাহরণ দেবো সবকিছু তো করা হয় ভেস্টিবুলার ক্যাপাসিটি অ্যান্ড মেন্টাল নার্ভ ট্রান্সমিশন দুটা এ কথা বললে তো হয়ে গেল অ্যালভিউলারিস এক্সটেনশন। এরা প্রত্যেকটা উদাহরণ দেবা। যার অ্যালভিউলারিস কারেকশন আসবে তার কাছে একটা কথা এক্সট্রা বলেছি, সে দুয়ে ভাগ করবা, সফট টিস্যু কারেকশন, হার্ড টিস্যু কারেকশন দিয়ে এক্সাম্পল বলবা। আমি বুঝতে পারছি, তোমরা বুঝতে পারছো। 3 নম্বর জিনিস আছে ডেন্টাল ইমপ্ল্যান্ট। এখানেও 3-4টি কোশ্চেন দেওয়া আছে ডেন্টাল ইমপ্ল্যান্ট। একটা আসে সরাসরি ডেন্টাল ইমপ্ল্যান্ট, এই শব্দটা তোমার উত্তর, তুমি এটার ডেফিনেশন দিয়ে টাইপস বলে দিবা। আরেকটা আসতে পারে অ্যানাটমিক্যাল ল্যান্ডমার্ক, যেটা তোমাদের পরীক্ষা আসছে মনে হয়, এবং এর ডিস্টেন্স। আরেকটা আসতে পারে যে ফ্যাক্টরস ইনফ্লুয়েন্স ডেন্টাল ইমপ্ল্যান্ট সার্জারি। এইটা দুই ভাগে ভাগ করে বলবা, পেশেন্টস ফ্যাক্টর, সার্জিক্যাল ফ্যাক্টর। পেশেন্ট আমার এরকম একটা ইয়াং পেশেন্টের ভালো হয়, হেলদি টিস্যু ভালো হয়, কোন ডিজিজ না থাকলে ভালো হয়, ওরাল হাইজিন ভালো থাকলে ভালো হয়। দিজ আর দ্য পয়েন্টস। অ্যান্ড সার্জিক্যাল ফ্যাক্টর আছে কি তোমাকে মেটিকুলার সার্জারি, ও আরেকটা আছে ম্যাটেরিয়াল ফ্যাক্টর, বায়োকম্পেটেবল হতে হবে ম্যাটেরিয়ালটা, ইয়েস ইমপ্ল্যান্ট ফ্যাক্টর। এটা তোমরা প্রস্তুতিও পড়ছো, তো ওখান থেকে মোটামুটি মিলায় এই কথা বলবো আর কি। লাস্ট যে জিনিসটা এখানে দিয়ে আছে সেটা হচ্ছে ক্লেফট লিপ অ্যান্ড প্যালেট। এটা থাকলে প্রথমেই আসে ইটিওলজিক্যাল ফ্যাক্টর ইন রিলেশন টু মাদার। হয়তো তারপরের জন গেল, তার হলো ক্লাসিফাই ক্লেফট লিপ অ্যান্ড প্যালেট। ওই যে ক্লাসিফিকেশন তো আমিও বলে দিয়েছিলাম, ম্যাডাম তো বলছিলই, এটা বলবা। প্রিফার্ড এজ অফ সার্জারি অফ ক্লেফট লিপ প্যালেট, এটাও দেওয়া আছে প্রশ্ন লেখায়, এটা তোমাদের আসে। সুতরাং কোন বয়সে কোন সার্জারি করবা তোমাদের বলে দিয়েছিলাম, পরীক্ষা এসে যায় না, আসলে তোমরা জানো আনসার। ফিডিং অফ এ ক্লেফট প্যালেট এটা দেওয়া আছে, এটা তোমরা জানো, সুতরাং এটা আমি আলাদা করে বলতেছি না। আরেকটা প্রশ্ন দেওয়া আছে, নেম দ্য সার্জারি ফর ক্লেফট লিপ অ্যান্ড প্যালেট। অ্যান্ড লাস্ট কোশ্চেন, এটি সম্বন্ধে আমি তোমাদের একটু বলবো, এই জন্য এটা লাস্ট করলাম। সেটা কি যে হাউ ফেস ফর্ম ফ্রম ফেসিয়াল প্রসেস। এই কোশ্চেনটা 2 মিনিট বলে আমি আজকে শেষ করে দেবো। ফেস কিভাবে ফর্ম হয় ফ্রম ডিফারেন্ট ফেসিয়াল প্রসেস থেকে। তোমরা জানো, তবু আমি বলি, তোমরা প্রথমে বলবা দেয়ার আর 5 প্রসেসেস হুইচ মেক আওয়ার ফেস। আমাদের এমব্রায়োলজিক্যালি ফেস তৈরি হওয়ার জন্য 5টা প্রসেস আছে। আগে নামগুলো বলবা, সবাই জানো, জানলে শুনে নাও, না জানলে লিখে নাও। ফ্রন্টোনেজাল প্রসেস, maxillary process, medial nasal process, lateral nasal process, mandibular process. এখন আসো কিভাবে হয়। ফ্রন্টোনেজাল প্রসেস থেকে আসে ফোরহেড ব্রিজ অফ দ্য নোজ। ফ্রন্টোনেজাল প্রসেস সাথে মিডিয়াল নেজাল মিলে এটা তৈরি করে, কিন্তু এটা ডেলিভারি করে ফ্রন্টোনেজাল প্রসেস। এই জন্য যে যেটা ডেলিভারি করে সেটা সব প্রসেস গুলো মিলে যায়, মিলে যাওয়ার পরে এটা হয়, কিন্তু কে কোনটা ডেলিভারি দেয় আমি সেটা বলছি। ফ্রন্টোনেজাল প্রসেস থেকে আসে আমাদের ফোরহেড ব্রিজ অফ দ্য নোজ, পরপর লিখবো। ম্যাক্সিলারি প্রসেস থেকে আসে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রসেস, সিক অ্যান্ড আপার লিপ এক্সেপ্ট ফিল্টার, মানে ল্যাটারাল পার্ট অফ দ্য লিপ। আমাদের তো নাকের নিচে তো ফিল্টার আছে, ফিল্টারের দুই পাশে। রাইট ম্যাক্সিলারি প্রসেস থেকে আসে রাইট লিপ, লেফট থেকে আসে লেফট লিপ, আর মাঝখান থেকে ফিল্টার। এখানে এটি একটু এক্সপ্লানেশন চাই, ছোট্ট করে লিখে রাখো। ম্যাক্সিলারি প্রসেস ইউনাইটস উইথ মিডিয়াল নেজাল প্রসেস অ্যান্ড ফর্ম দিস। এই সিক অ্যান্ড আপার লিপ তৈরি করার জন্য ম্যাক্সিলারি প্রসেসকে মিডিয়াল নেজাল প্রসেসের সাথে বাইন্ড হতে হয়, মিট করতে হয়, ইউনাইট হতে হয়। বাট এই সিক এবং আপার লিপ প্রোভাইড করে কিন্তু ম্যাক্সিলারি প্রসেস, মিডিয়াল নেজাল প্রোভাইড করে না, জাস্ট ইউনাইট করে সে। আচ্ছা, আশা করি বুঝতে পারছো কথাটা। এবার মিডিয়াল নেজাল, মিডিয়াল নেজাল লেফটে একটা আছে, রাইটে আছে, দুটো একসাথে মিলে ফিল্টারাম তৈরি করে এবং সেপ্টাম অফ দ্য নোজ অ্যান্ড টিপ অফ দ্য নোজ তৈরি করে। 3টা জিনিস মিডিয়াল নেজাল প্রসেস প্রোভাইড করে ফিল্টারাম। একদম মাঝখানে হাত দিলেই বুঝতে পারছো তুমি, ফিল্টারামে হাত দিলে দেখবা নাকের টিপ হাতে লাগতেছে, টিপ অফ দ্য নোজ, এবং মাঝখানে আছে সেপ্টাম। ব্রিজটা কিন্তু আগেই দিয়ে দিচ্ছে ফ্রন্টোনেজাল,
এখানে যে সব কার্টিলেজ পার্ট যেটা সেপ্টাম সেটা তৈরি করে, ক্রেস্ট যেটা বলে এক কথায়। তারপর আছে ল্যাটারাল নেজাল। ল্যাটারাল নেজাল থেকে আসে নাকের ল্যাটারালি কি আছে, এলা, এলা অফ দ্য নোজ, এক কথায় Hello. ইয়েস, এলা অফ দ্য নোজ। এই ল্যাটারাল নেজাল কিন্তু মিডিয়াল নেজালের সাথে মিলে এলা অফ দ্য নোজ হয়, আর তুমি বলবা যে প্রোভাইড করে ল্যাটারাল নেজাল। ফাইনালি ম্যান্ডিবুলার প্রসেস Lower lip. lower lip. এই মোটামুটি ফেশিয়াল প্রসেস from which our face is formed. এইটা মোটামুটি তোমাদের আমি আজকের জন্য এতটুকু একটা সেটেল করে রাখছিলাম আর কি। এখন অনেকগুলো বক্স একসাথে বলা তো তোমাদের জন্য চাপ হলেও কিছু করার নেই, কারণ এর চেয়ে বড় ছাত্র পরীক্ষা যদি নিতে হবে, ফলে আমারও কথা বলতে একটু কষ্ট হয়েছে, তারপরেও সমস্যা না, তোমার উপকার হওয়াটাই বড় কথা। স্টেশন গুলো সব দুদিন মিলে একটা শর্ট করতে পারছো তো এখন? Yes, sir. এখন দেখবা যে এই জিনিসটা অনেক সহজ, এবং আমি তো আগেই বলছি যে প্রত্যেকটা প্রায় কোশ্চেন আমি বলে দিছি যে কি করে থাকে, যেটা আমি কখনোই বলি না। এবছর এটা বলতে হচ্ছে বিশেষ সিচুয়েশনে। আশা করি তারপরে তোমাদের পরীক্ষাটা ভালো হবে, এটি আমার মেইন চাওয়া। আর এখন যে কথাটা হ্যালো, পরীক্ষা আগামী মাসের 21 তারিখের পরে যে কোনো সময় হয়ে যাবে। আগামী মাসের 15 তারিখের পরেই তোমাদের পরীক্ষা শুরু হবে। আমার মনে হচ্ছে মানে 3rd উইক থেকে শুরু হবে, যতটুকু আনাগোনা শোনা যাচ্ছে আর কি। থ্যাংক ইউ স্যার। আর ওকে, থ্যাংক ইউ স্যার। আমাদের স্যার আর সামনাসামনি ক্লাস হবে না স্যার? হ্যাঁ হ্যাঁ, সামনাসামনি আমাদের স্যার কলেজ খোলার পর ভাইবার আগে। জি স্যার। ভাইবার আগে নাকি ভার্চুয়াল ক্লাস শেষ? যতটুকু সোশ্যাল ডিস্টেন্স এবং ইয়ে করার পরেও আমি আমার গ্রুপে তোমাদের যদি সুযোগ থাকে মানে অক্টোবরের প্রথম সময় জানাবো, হয়তো প্রত্যেকটা গ্রুপে আবার দুটো ভাগে স্প্লিট করবো, A1 A2 B1 B2 করে যেভাবে হোক, মানে এক টাইম দিব 9টা থেকে 11টা পর্যন্ত আর 1-1.5 ঘন্টা পরে রুমটাকে একটু মুছে টুছে এবং সবাই মানে এটা দিব আর কি। আশা করি যে সমস্যা হবে না, আমি এটা দেখাইতে পারবো। ইনস্ট্রুমেন্ট সেগুলো তোমার দেখাবো। আর তবে এটা বলবো না, কারণ ভাই ভাই কিন্তু রুমের চেয়েও ভালো এখানে বলে দিচ্ছে ওরাল স্টেশন গুলা, তাই না? রুমেও আমি রুমেও এত খোলামেলা বলি না, নিজের পাঠার থেকে বলছি বলে খোলামেলা বেশি বলছি জিনিসগুলা। সবই বলে দিচ্ছে, আশা করি কোনো সমস্যা হবে না। আচ্ছা, এখন যে জিনিসটা আমি তোমাদের একটু লাস্ট যা বলতে চাই, তোমরা এই ওরাল স্টেশন গুলা তোমরা সবাই সিনসিয়ার, তারপরেও স্টুডেন্ট তো স্টুডেন্টের সিনসিয়ারটা অনেক কিছু নির্ভর করে। মানে আমাদের এই ওই লেভেলে আমরা বিশ্বাস রাখি যে প্র্যাকটিক্যাল প্রমাণ তো চাই। আজকে কি বার? মঙ্গলবার। মঙ্গলবার না অলরেডি বুধবার ঢুকে গেছে। তোমরা এই 10টা স্টেশন ভালো মতো পড়ো। তারপর আমি নেক্সট যে সেশনটা তোমাদের লাস্ট সেশনটা দিব এই 3 গ্রুপেরই ADE। আচ্ছা, ADE এর বাইরে কি কোনো কেউ আছে এখানে নাকি সবাই আছো? না স্যার, আছি স্যার। মনিমা মনিমা আছে নাকি? মনিমা আছে স্যার। আচ্ছা, যাক, মনিমা তাও আছে, গুড, থ্যাংক ইউ স্যার। যার যার সুযোগ আছে স্যার সবাই আসছে। আমরাও আছি স্যার, আমরা সবাই আছি। আচ্ছা, তাহলে তো হয়ে গেল মোটামুটি। মানে যে জিনিসটা আমি করব তোমরা পড়া পরে তোমাদের একটা সিমুলেশন করব। আমি ওই দিন ঠিক করবো কেউ তোমরা পড়ে আসবে 10 সেশন, কেউ যদি অর্ধেক পড়ে আসো লজ্জার কিছু না, কোনো ঝামেলা নাই। মানে হাউ টু টেক এ এক্সাম, ঠিক আছে? আমি ওই যে আমি ওই সময় ইনস্ট্যান্টলি বলবো আমি কাকে কাকে আমি 6 জনকে পরীক্ষা নেবো, 6 দেশে 60টা কোশ্চেন করবো। সেই 6 জন আমি ইনস্ট্যান্টলি বলবো, এখন বলবো না। সবাই পড়ে আসবা, আমি র্যান্ডামলি আমার মনে যে রোল নম্বরটা আছে, রোল নম্বর 3rd এর রোল নম্বর, আমি যদি বলি রোল নম্বর 12 বলতে হবে সহস্র। এখন তার রোল নম্বর 8 না 7 ইম্পর্টেন্ট না, আমার মাথায় আছে 12। যেমনি এখন যদি আমি বলি 3 রোকসো না, এখন তার রোল নম্বর কত ইম্পর্টেন্ট না। ইনস্ট্যান্টলি আমি বলবো, বলার পরে আমি একদম পরীক্ষায় যেভাবে বলে সেভাবে 10টা কোশ্চেন করবো 10টা বক্স থেকে। এরকম আমি 6 জন ঠিক করবো বা 7 জন ঠিক করবো। মোটামুটি 90 মিনিটসের একটা ক্লাস আমি দিয়ে যখন যাকে পরীক্ষা নিব শুধু সে রেসপন্ড করবা, বাকিরা শুনবা, তাইলে দেখবা যে পরীক্ষার একটা আবহাওয়া চলে আসবে। সেই ডেটটা আমি অনেক ভালো হয়।
হ্যাঁ এটা তোমাদের কবে স্যার? ভালোটাই তো আমার কাম্য। জি স্যার, স্যার আমরা ভালো এটা। স্যার এটা কবে স্যার? হ্যাঁ শুনবো মানে তোমারও তো আমি জিজ্ঞেস করতে পারি, কি হবে কোনো কথা নাই, বাকিরা শুনবা। আচ্ছা, আমরা শুনলে বেশি উপকার হবে স্যার। হ্যাঁ শুনলে উপকার হবে, বললে উপকার হবে, যাকে বলা হবে সেও শোনার সুযোগ পাবে, তাকে বলে দেবো। তুমি এখানে কেউ যদি 10টা কোশ্চেন 10টাও না পারে আমি মাইন্ড করবো না, বাকিরাও মাইন্ড করবো না, তোমার লজ্জা করার কিছু নাই, এটা স্বাভাবিক। তুমি কোশ্চেন তুমি আছে সেটা পারো, আমি পারতেছি না, এটা দুনিয়ার নিয়ম। টেবিলের এ পাশে এবং ও পাশে মধ্যে বহুত পার্থক্য আছে। আচ্ছা এখন সেই টাইমটা যদি শুক্রবারে করি, শুক্রবার বিকালে একটু ব্যস্ত থাকবো, শুক্রবারে করলে সকালে, আর তা নাহলে মানে এই আগামী পুরো সপ্তাহে এতে আমি এই সন্ধ্যার সময় একটু ফাঁকা দিতে পারতেছি না, কারণ আমার ক্লিনিকে একটু ভিড়ে যাচ্ছে ইদানিং, আমি 11টার আগে ফিরতে 10টা আগে ফিরতে পারি না, দিনের বেলা নিতে হবে। সেই জিনিসটা আমি কি তোমাদের টাইম বলবো না তোমরা বলবা? স্যার আপনি বলেন। স্যার আপনি বলেন। এখন যদি শুক্রবারে সকালে নিই, তোমাদের এটা আর্লি হয়ে যাবে কিনা আবার পড়াটা? না স্যার, না স্যার সমস্যা নেই। মানে স্যার ফ্রাইডে মানে ফ্রাইডেতে মনে করো যে 10টায় পড়বো 12টা পর্যন্ত 2 ঘন্টা, 2 ঘন্টা মানে 120 মিনিট, আমি মনে করো 8 জনকে প্রশ্ন করো, কিন্তু তোমাদের উপকার হবে। 8 জন মানে 80টা কোশ্চেন আমি করবো, এই 80টা কোশ্চেন আমি বক্সে আছে, বক্সের যে কোশ্চেন আছে সেগুলো আমি বলবো, তোমাদের যেগুলো বলছি এগুলোই বক্সে কোশ্চেন, কিন্তু মানে কোশ্চেনের সিমুলেশন খুব ইম্পর্টেন্ট, আনসার ওইটা ইম্পর্টেন্ট। এখন যদি শুক্রবার বলবো আমি এখনই টাইম ফাইনাল, কারণ আমাকে তো টাইম কাট করে নিয়ে আসতে হয়। জি স্যার। পিছনের দিক থেকে বলো যে ইউ গ্রুপ আসো বা ডি গ্রুপ আসো, তারা বলো না রাজি স্যার আছো তো? সমস্যা নেই। জি স্যার। জি স্যার। ওকে। এবং যদি সি গ্রুপ যেমন মনিমা বা বি গ্রুপে মনে হয় শিফা বা আদার্স ওরা ওনা আছে, সবাই থাকো, আমি যে কোনো গ্রুপ থেকে আমি প্রত্যেক গ্রুপ থেকে 2 জনকে নিয়ে 10 জনের করে জিজ্ঞেস করবো আমার মতো করে। সেই 10 জনকে এখন পর্যন্ত বাকিটা পড়বা না, এনিওয়ান ক্যান বি। সুতরাং এই যে কথা থাকলো স্টেশন 1 টু স্টেশন 10, মনে করবা তোমাদের শুক্রবারেই ওএমএস ভাইবা পরীক্ষা। এবং আমি একটা কথা বলি, 99.99% খারাপ হয় ভাই। অস্পি আমার হাতে থাকে, যদি একেবারে আমার বিবেক বলে যে একে পাশ করালে ক্ষতি, এটা নিয়ম, যদি এতখানি না বলে আমি কাউকে অস্পিতে আটকাতে চাই না। বিবেকটা কখন বলে যে একদম দেখাচ্ছে দেখি তো কিছুই পারে না বা কোনো কিছু পারে না, তখন তো একটা মানে কিছু জিনিস তো মেনটেন করতে হবে টিচার হিসেবে। তোমাদের প্রতি 2-1 জনের ক্ষেত্রে এরকম বললে কোনো সময় মনে করবো না যে তোমাদের প্রতি ভালোবাসা আমার থাকে আছে, ভালোবাসাটা একই রকম থাকে। আপনারা তো দুনিয়াতে বাপ মাও তো মানুষের শাসন করে, ব্যাপারটা সেরকম আর কি। সুতরাং আচ্ছা, আপনি আছেন বলে স্যার আমরা সাহস পাই স্যার। না সেটা তো মানে এটা যে অ্যাঙ্গেল থেকে বলো আমি এটা বিশ্বাস করি, কারণ মানে আমি আগেই বলছি যে মানে তোমাদের ভালোবাসাটা আমি নিজের ক্ষেত্রে পাই, এবং আমি আসলে প্র্যাকটিস করে বা অন্য কোনো কিছু মনে হয় না। আমি ডেন্টাল ডেন্টিস্ট ডাক্তারিতে থাকতাম না, আমি জেনারেল ডিসিজেই শুরু হতাম, তা এরকম হয়তো বা অন্য কোনো, কিন্তু আমি শুধুমাত্র স্টুডেন্ট যখন পেয়ে গেছি 2000 সাল থেকে, মানে তখনই আমি বুঝতে পারছি না একটা অংশ আমার জন্য ওপেন আছে, সেটা হচ্ছে টিচারশিপ। আমি কিন্তু ওইটা করে এই আসি, সুতরাং তোমরা আসো বলে আসলে আমি আছি। হ্যাঁ এখন এই জিনিসটাকে সবসময় ভুলবা না। পরীক্ষার সময় আমি অনেকে কিন্তু পরীক্ষা নেওয়ার জন্য এত অস্থির থাকে, তদবির করে, আমার আর উল্টো পরীক্ষা আসে আমি এটা ক্যান্সেল করি যাতে পরীক্ষার পাশে 7-8 দিন পুরো সময় থাকতে পারি, সেটা ইনশাল্লাহ অসুবিধা হবে না। কিন্তু যে জিনিসটা আমি তোমাদের চাইবো যে ভাইবা, এই ভাইবার জন্য আমি তোমাদের স্পেশাল টাইমটা আমি দিচ্ছি শুক্রবারে, এই যেভাবে বললাম এটা পড়ে এসো ওইভাবে নিব, কারণ ভাইবারটা আমি তোমাদের প্রিপারেশনটা ভালো চাই। বলো স্যার, আমাদের পরীক্ষার ওই মানে পেশেন্ট কিরকম মানে কিভাবে হবে সেটা কি ঠিক করা হয়েছে স্যার? পেশেন্ট তো আমি ডিটেলস বলে দিলাম কাদের, ই গ্রুপ আর এ গ্রুপ বলছি। ওই অস্পি ক্লাসটা মনে হয় বি আর সি একটা একদিন আমি আমি শুধু জানা দেবো, বি এবং সি গ্রুপ আর জি, ডি স্যার। গ্রুপের কিছু আছে। তোমরা একদিন অস্পি ক্লাসটা দিতে, আমি ওই এই যে নিষিদ্ধের আমি অস্পি ক্লাসটা খুব আনন্দের সাথে নিয়েছিলাম, কারণ অনেক টাইম নিয়ে বলতে পারছিলাম এবং প্রত্যেকটা কোর্সে বলেছিলাম যে কোন স্টেশনে কি থাকবে কি, এটা তোমরা যারা বিসি বিশেষ করে আমি বি এবং বি মনে হয় বলি নাই, তোমরা একটা টাইম নিয়ে নিও শুক্রবারে, আমি জানাই দেবো আর একটা। না স্যার, আমি বলতেছিলাম যে স্যার মানে এখন তো ওই করোনা সিচুয়েশনে গতানুগতিক ভাবে তো স্যার পেশেন্ট ওভাবে পাওয়া যাবে না মনে হয়, তো সেজন্য বলছিলাম যে এখন স্যার লং কেস শর্ট কেসের কথা
হ্যাঁ, লং কেস শর্ট কেসের স্যার মানে লং এখন কেস সব শর্ট কেস তো একদম স্যার পেশেন্ট এক্সামিনেশন তো একদম ভুলে গেছি স্যার শর্ট কেস এক্সামিনেশন জি স্যার পয়েন্টগুলো জি আমি স্যার বলছিলাম, আমি খুব সুন্দর করে পয়েন্ট বলছিলাম, তবে যে জিনিসটা আমি তোমাদের বলা এখন ঠিক হবে না, সেটা হচ্ছে আমরা যদি পেশেন্ট নাও দিতে পারি, তো লং কেস শর্ট কেস যে কোশ্চেনগুলো আমি বলছি ওই কোশ্চেনগুলো তোমাকে জিজ্ঞেস করা হবে। আমি কোশ্চেন বলে দিচ্ছি সব না, ভাইবা long case সিস্টেম short case- হ্যাঁ মানে ভাইবা সিস্টেম বলা যাবে না, পেশেন্ট হয়তো দূরে থাকবে, মানে আমরা তোমাকে ইমাজিন করে বলতে পারবো যে এই পেশেন্টের লোয়ার লেফট ফার্স্ট মোলার এক্সট্রাকশন হবে, বা এই পেশেন্টের সেন্ট্রাল জায়েন্ট সেল গ্রানোমা ডায়াগনোসিস, আমি তোমাদের প্রবলেম আকারে 5টা বলে দিচ্ছি না, ওরকম ডায়াগনোসিস করা আছে। তুমি বলো যে এই পেশেন্টের এটা কনফার্ম করার জন্য আমি কি করব, এই পেশেন্টের ট্রিটমেন্ট প্ল্যান কি হবে, কনফার্ম করবা কি দিয়ে, রেডিওলজি কি দিয়ে করতে পারো, এই পেশেন্টের ডায়াবেটিস আছে তখন কি করবা, এইগুলোই তো লং কেসের কোশ্চেন। হয়তো তুমি পেশেন্টের গায়ে হাত দিলে না, কিন্তু কোশ্চেনটা একটা বাদ থাকবে না, বুঝতে পারছো? আর ওই যে কোশ্চেনগুলো আমি তোমাদের লিস্ট করে দিছিলাম, তো যদি কেউ বাদ থাকো তাহলে নেক্সট ক্লাসে ঢুকে যাও, আমি একটা ডেট দেবো, হসপিটাল ইয়ে মানে লং কেস শর্ট কেস সিআর সাইড এই তিনটের ব্যাপারে আমি আরেকটা ডেট দেবো, সেই ডেটে সবাই ঢুকতে পারবো, আর যারা মনে করো যে ডিপিসি যারা ঢুকতে পারো আমি ডেটটা দিব। আর শুক্রবারের জন্য এখন কনফার্ম করে দিলাম, ঘুমাইতে যাও এখন, অনেক রাত হয়ে গেছে, শুক্রবারের জন্য সকাল 10টায় আসো, ওই দিন আমি র্যান্ডামলি সিলেকশন করে 8-10 জনের পরীক্ষা নেবো, একদম ভাইবাটা ভালো দাও, বাকি দায়িত্ব নেওয়া যায়, ভাইবার দায়িত্ব নেওয়া যায় না, কারণ এটা ইনস্ট্যান্টলি ওই সময়ই নাম্বার দিয়ে সিলগালা করে আমরা পাঠাই, যাতে বাইরে থেকে কোনো অনুরোধ না আসে, মানে এটা একদম রেজাল্ট হয়ে যায় ওই সময়। আমি তো যেদিন ভাই সেদিনই রেজাল্ট জানি, বলার নিয়ম নেই তাই বলি না, কিন্তু অস্পি নিয়ে দুশ্চিন্তা একটু রাখবা, কিন্তু অত না, ভাই যতটা, এই জন্য তোমাদের ভাইবার জন্য আমি আলাদা টাইম দিচ্ছি, আমার একটু কষ্ট হলেও আমি কোশ্চেন রেডি করে রাখবো তোমাদের, 80 থেকে 100টা কোশ্চেন আমি জিজ্ঞেস করবো, এ করে প্রত্যেকটা কোশ্চেন পরীক্ষার মতো করে আনসার দেওয়ার চেষ্টা করবা, এবং একজনের শেষ হবে আমি আরেকজন উল্লঙ্ঘন করবা, সে অনলাইনে কথা বলবা, বাকিরা শুনতে পাবা, আমি তো শুনতে পাবোই, তারপরে আমি তোমাদের বলবো যে এই যে নাম্বারটা পরীক্ষাটা দিল সে আসলে কেমন করলো, মোটামুটি আমি একটা অ্যাসেসমেন্ট দেবো, তখন তুমি নিজেকে অ্যাসেসমেন্ট করতে পারবা, আয়নায় দেখতে পাবা, অনেক কিছু সহজ মনে হয় না, মানে এমন ভাবে নিব তুমি, মানে এটা তো অবশ্যই অডিও দিনা, স্যার অডিও ভালো স্যার, অডিও তো ভালো, ভিডিও ভালো, ভিডিও ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। হ্যাঁ স্যার অ্যাপন করে আসবে সবাই। হ্যাঁ আমরা এখন যাই আর কি, অনেকে মানে আমার তো মনে হয় যে আচ্ছা যে হোস্টেলে কি কেউ আসছে নাকি এখন, লাস্ট কোশ্চেন জিজ্ঞেস করলাম আর কি, হোস্টেলে জি স্যার আসছি, আমরা হোস্টেলে আসছি। হোস্টেলে অনেকে আছে স্যার। জি স্যার হোস্টেলে অনেকে আছে স্যার। আমরা সোয়ান জি স্যার, আসছো? জি স্যার আসছি। জি স্যার আসছে স্যার। 8-10 জন আছে। তাই না, যাক অসুবিধা নাই, যে যেখান থেকে সেখান থেকে হবে ইনশাল্লাহ। তাহলে আমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট শুক্রবার ইনশাআল্লাহ স্যার। 10 AM, তোমরা পড়াশোনা করে আসো, মনে করো এটা সিরিয়াসলি নাও পরীক্ষার মতো, কারণ যেহেতু তুমি কষ্ট করতেছো আমিও কষ্ট করতেছি, কষ্টটার জন্য ফ্রুটফুল হয়, ঠিক আছে? ইনশাআল্লাহ। Thank you, sir. ওকে, গুড নাইট। স্যার স্যার বলো 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 বলো। স্যার হ্যাঁ, আমাদের বলছি। ভাইবা কি একদম পরপর দিন হবে? তোমাদের ভাইবা পরপর দিন হবে, স্যার একটু গ্যাপ রাখা যায় না একদিন? গ্যাপ তো এটা তো At আমি least একদিন। হ্যাঁ, না, ব্যাপার হচ্ছে যে এখানে মানে ডিসিশন নেবে 5 জন ক্লাস প্রিন্সিপাল, মানে তোমাদের কোনো কিছু হুমায়ুনের কাছে বলাটাই সবচেয়ে সেফ, কারণ ফাইনাল ডিসিশনটা নেবে প্রিন্সিপাল, এবং মতামত নিবে 5টা ডিপার্টমেন্টাল হেড, নিয়ে টাইমটা আবার ডিন আবার একটা প্রফর্মা করে দেবে যে আমার একদিন শেষ করতে হবে। তা যদি একদিন গ্যাপ দিতে পারে একমাত্র প্রিন্সিপাল পারে, এটা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন, ক্লিনিক্যাল ডিসিশন না। ক্লিনিক্যাল ডিসিশন তো আমরা দিতে পারি যে আমি ঠিক আছে আমি তোমার শর্টকাটে একটা নিয়ে দুটো নেবো, সেটা আমি অন দ্য স্পট ঠিক করলাম। স্যার নোটিশটা কবে হবে স্যার, মানে রুটিনটা নোটিশটা কবে করবে? অক্টোবরের 10 তারিখের আগে নোটিশ হওয়ার সম্ভাবনা খুব কম। স্যার 20 তারিখে পরীক্ষা হলে 10 তারিখে জানাবে? হ্যাঁ না, আমি বলছি তো, মানে 10 তারিখের আগেই হয়ে যাবে, কিন্তু এই যে এই মাসে হবে না,
কারণ এখনো পর্যন্ত টেন্টেটিভ কন্ট্রোল অনেকগুলো ফ্যাক্টর আছে। আর তোমরা যোগাযোগ রাখো, তোমরাও তো যোগাযোগ রাখতেছো, যোগাযোগ রাখলে বুঝতে পারবো। স্যার এক জায়গায় দেখলাম স্যার হচ্ছে পুজোর পরে পরীক্ষা শুরু হবে কিন্তু এই ধরনের একটা আভাস দিছে যে আমাদের এই মানে মানে দুর্গাপূজা পরে আমরা প্রথম যে কাজটা তারা করবে তারা এবং সেখানে প্রত্যেক কলেজের প্রিন্সিপাল এবং আদার্স এর বলবে যে আপনার কলেজ প্রিপেয়ার্ড কেনা, কতটুকু কি অবস্থা, কোন কোন সাবজেক্টে পরীক্ষা। তোমরা ছাড়াও তো থার্ড ইয়ার আছে, সেকেন্ড এরকম আছে না, ফলে সেই পরীক্ষাগুলো কোনটা কতটুকু হয়েছে টোটাল একটা আউটলাইন দিবে আর কি। সেই আউটলাইন নিয়ে এদের 8-10 দিন সময় লাগবে। এই জন্য বলছি অক্টোবরের 1 তারিখের আগে তো প্রশ্ন আসে না জানার, এরপরে তো আমরা জানতে পারবো। তবে আমি যতটুকু শুনছি ডেন্টালের পরীক্ষা নাকি 20 তারিখে করা হবে। জি স্যার স্যার আমরা 20 তারিখে। হ্যাঁ দুর্গাপূজার পরে হবে সব জায়গায় তো হ্যাঁ দেখলাম হ্যাঁ মানে হ্যাঁ পূজার পরে হ্যাঁ হ্যাঁ পরীক্ষা হ্যাঁ। দিচ্ছে। এখন যেহেতু দুর্গাপূজা তো গণনা শুরু হয়েছে, এখন এই অবস্থায় তো এমনিতেই তো ইয়ে আমাদের যে ইনস্টিটিউট তো 4-5 দিন 6 দিন বন্ধ থাকে, এখানে একটা অংশ তো বড় থাকে। যদিও সরকারি ছুটি একদিন, কিন্তু মানে স্কুল কলেজের ব্যাপারটা সেটা না, সেই ছুটি কিন্তু বেশ কম থাকে। সুতরাং আমার মনে হয় 21 অক্টোবরের দিকে পরীক্ষা শুরু হবে। এর একটা মেন্টাল নিয়েই তোমরা পড়াশোনা করো, কারণ তোমাদেরকে বারবার বলবে যে তোমাকে পড়াশোনার জন্য সময় পেয়েছো। যদিও একটা এক্সকিউজ আছে টাইম দিলে প্রেজেন্টেশন কমে যায়, কিন্তু সেটা তো মানে অহিত এক্সকিউজ, এটা তুমি মুখে কারণে আমি পড়তে পারি না, এটা কেউ নিবে না। কিন্তু বাস্তবতা তাই যে পরীক্ষার চাপ পড়লে আমি যদি তোমাদের এই ক্লাস 6 মাস আগে গেলাম রাত 12টা পর্যন্ত কেউ জাগতেছে, টেনশন। এখন তোমাদের আরো আধা ঘন্টা বসলেও অনেকে রাজি হয়ে যাবে। মূল ব্যাপারটা হচ্ছে এটা আর কি, আমাদের চাপ না দিলে আমি করি না। এই যে চাপ এসে গেছে, অক্টোবরের শেষের দিকে পরীক্ষা শুরু হবে, এখন দেখবো তোমারও পড়তে ভালো লাগবে, মনেও থাকবে, ব্রেনও কাজ করে। এছাড়া ব্রেন কাজ করে না, ওই 3 মাস আগে তোমার ব্রেন কাজ করে না, পরীক্ষার টেনশনের ভিতরে মিশিয়ে বিয়ে করে ফেললো, এগুলো হয়। আপনি যেভাবে বললেন স্যার সবাই তো সেভাবে বোঝে না স্যার। না আমি বুঝতে পরীক্ষার সময় যে অংশ তো বাদ দেওয়া যাবে না। তা যেটা বললাম যে আমি আমার সাবজেক্ট বলতে পারি, কিন্তু আসলে আমার সাবজেক্ট তো সব না, আমাদের আরো 4টা সাবজেক্ট আছে, তা সেই জন্য আর কি। এবং দেখবা যে ওনার সাথে পরীক্ষা ভালোই হবে ইনশাল্লাহ। ও একটা লাস্ট করে বারবার ভুলে যাচ্ছি, নাফিসা পরে কি যোগাযোগ করতে পারছিলে ওই ক্লাসের ব্যাপারটা? নাফিসা আছো? নাফিসা বা আজাদ আছো নাকি? আজাদ আছে। আজাদ আছে, নাফিসা নাই। আচ্ছা ঠিক আছে, তা ওই যে তোমাদের মনে হয় ম্যাডাম বলছিল কোন কোন স্যারের ক্লাসের কথা বলছিল আর ওদের কাছে, মানে ব্যাপার হচ্ছে যে কতটুক লাভ লোকসানের ইম্পর্টেন্ট না, যখন ম্যাডাম বলবে সেটা বলতে হবে জন্য মানে ইমেজের জন্য বা তোমাদের রেপুটেশনের জন্য, কথা বুঝতে পারছো? যদি অন্য কোনো স্যার টাইম দেয় সেই ক্লাসটা তুমি করতে হবে, মানে আমাদের এটা আগে পড়া হয়ে গেছে বা হয়ে গেছে এই সমস্ত কথা বলা যাবে না। কারণ কি, যখন ম্যাডাম এটা বলবে সেটা বলতে হবে, কারণ ভাইবা ব্যাপারটা যতই ইম্পার্শিয়াল নেওয়ার কথা বলা হোক না কেন, আমরা কেউ দেবী না, আমরা মানুষ। সুতরাং পার্সোনাল রাগ, পার্সোনাল ইমোশন, পার্সোনাল ব্যাপার থেকে যায়। যখনই ম্যাডাম এটা কাউকে ক্লাস নিতে বলবে বা ক্লাসের কথা বলবে, তোমরা মানে সেশনটা ওপেন করবা করে যার মতো সে থাকবে না অনলাইনে। সুতরাং যদি আধা ঘন্টা করে ক্লাস নিতে বলে সেটা তোমরা অংশগ্রহণ করবা। নাফিসা এবং আজাদের কাছ থেকে জেনে নেবা যে ওই টাইমটা দিছে কিনা। আর আমার টাইম থাকলো শুক্রবারে সকাল 10টা, ঠিক আছে? ওটা কি স্যার এরকম টানা অ্যারেঞ্জ করবো নাকি গ্যাপ, মানে যেটা 40 মিনিট এরকম করে? মানে যদি টানা এটা যদি কষ্ট লাগে, আর মানে ওইভাবে তুমি দুটো সেশন বা তিনটে মিলিত হয়ে গেল, গতদিন যেমন হিসাব ওটা তো হয়ে যাবে। তো এক সেশনে আমি 3 জন নিলে 3 দিকে 9 জন হয়ে যাবে, মানে আমার লাগবে 2 ঘন্টা, তার মানে 3টে সেশন 40 মিনিট করে। বুঝতে পারছো নিশ্চয়ই? জি স্যার, তাহলে আমি নরমাল যেটা আছে ওটাই করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার যেটা সুবিধা, কিন্তু আমার জন্য 2 ঘন্টার জন্য আমি পাই না, তাও পাওয়া যাবে স্যার, তাহলে আমি যে ভেঙে ভেঙে ওটাই করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই করো। আবার হ্যাঁ হ্যাঁ, তোমার যেটা সুবিধা হয় এটা আপ টু ইউ।
তুমি তোমার ফ্রিডম আছে, ঠিক আছে জি না? স্যার। ওকে, জি থ্যাংক ইউ। স্যার। ওকে, আচ্ছা আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।